আমরা আগে নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, লাঙ্গল দেখেছি, এবার দাঁড়িপাল্লা দেখতে চাই। তো সাধারণ মানুষের এই কথাটাই গানে রূপান্তরিত হয়েছে। জান্নাত বেচাকেনার ব্যাপারটা তো আল্লাহই করছেন আমাদের সাথে। আল্লাহ বলে দিয়েছেন যে আমরা মুমিনদের সাথে একটা লেনদেনে যাচ্ছি না, জি ব্যবসা। জি যে সব স্পষ্ট লাইন আছে। হ্যাঁ, কোরআনের স্পষ্ট আয়াতই আছে যে আল্লাহ মুমিনদের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে ক্রয় বিক্রয়ের একটা জায়গায়, মানে একটা বিজনেস লেনদেনের মতোই ব্যাপার, তাই না? লিরিকের মধ্যে আমরা চেষ্টা করলাম যে কিভাবে লিরিকটাকে এমনভাবে লেখা যায় যেটাতে সাধারণ মানুষের মনের কথাটাই আসবে। আপনি দেখবেন যে জুলাইয়ে যারা প্রাণ দিছে তারা কিন্তু সাধারণ মানুষ। True. যখন কিছু একটু এলিট বা হচ্ছে একটু সফিস্টিকেটেড ফ্যামিলির বাচ্চারা প্রাণ দেওয়া শুরু করছে, তখন আমরা নড়ে চড়ে বসছি, কিন্তু তার আগ পর্যন্ত ইটস ওকে, মানুষ এভাবে মরে যাইতেই পারে, এরকম একটা মাইন্ডসেট আমাদের ছিল। হাদি ভাইয়ের যে ফিলোসফি ধারণ করা হয় ওইটা এক্স্যাক্টলি কোনো দল ধারণ করে না। যদি জুলাইয়ের দিক থেকে হাদি ভাইয়ের ফিলোসফিকে চিন্তা করি তাহলে এনসিপি কাছাকাছি আছে, আওয়ামী লীগ ফিরে, এটা ইতিহাসে আছে, আওয়ামী লীগ ফিরে, এবং সে যখন ফিরে অতীতের চেয়ে আরও বেশি ভয়ঙ্কর রূপে ফিরে আসার যে ভয়, এটা মানুষের অন্তরে থাকা জরুরি। আমরা যখন বলি যে না ফিরবে না, এটা বলার মাধ্যমে বরঞ্চ তাকে ফেরার একটা প্যাসিভ ওয়ে তৈরি করে দিচ্ছি, বরঞ্চ সে ভেতরে ভেতরে প্রস্তুত হচ্ছে, যে প্রস্তুতির জন্য আমরা নিজেরাই প্রস্তুত না। আপনি যখন আপনার খুব পছন্দের একটা মানুষের সাথে কথা বলেন, অনেকদিন পরে দেখা করেন এবং তার সাথে কিছুটা সময় আপনি পার করেন, এটা নিশ্চয়ই আপনার জন্য খুব স্পেশাল মোমেন্ট হয়ে ওঠে। এবং সাথে যদি এটা হয় যে উনি প্রিয়, পাশাপাশি আপনি ওনার ফ্যান, তাহলে ব্যাপারটা কেমন হয়? আজকের অনুষ্ঠানটা আমার জন্য সেরকম যে আমি জানি না, অনেক মানুষ হয়তো আমাকে রেডিওতে শুনেছেন এবং অনেকেই হয়তো পছন্দ করেন। কিন্তু যেই মানুষটাকে আমি খুব পছন্দ করি, অসাধারণ সৃষ্টিশীল একটা মানুষ, বহুদিন পরে আজকে দেখা হয়েছে এবং সেই মানুষটা আজকে আমাদের স্টুডিওতে আমাদের সাথে কথা বলতে আসছেন, এটা আমাদের জন্য অনেক আনন্দের। মান্না ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই ব্যস্ত সময়ের মধ্যে আহ, আপনি আমাকে সময় দিয়েছেন, মানে আমি আসলে ওভারওয়েলমড। শুক্রিয়া, অনেক ধন্যবাদ। আসলে ব্যস্ততা তো সবার, নিশ্চয়ই আপনার ব্যস্ততার মধ্য থেকেও আপনি যে আমাকে ইনভাইট করেছেন এরকম একটি চমৎকার আয়োজনে, সেজন্য অনেক বেশি কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি খুবই সৃষ্টিশীল মানুষ, আমি তাও আপনাকে এক যুগেরও বেশি সময় ধরে চিনি। ভালো ব্যাপারটা হচ্ছে যে আপনি ওইটা কন্টিনিউ করেছেন, সেই অহনিশ থেকে শুরু করে এখন পর্যন্ত পাল্লায় এসে ঠেকেছে। মানে এই জার্নিটা সম্পর্কে আহ, ছোট্ট করে একটু জানতে চাই যে কিভাবে শুরু হলো, এখন কি করছেন? ওকে, শুরু তো হয়েছে সেই ২০০৭-৮ সালের দিকে। তারপর অনেকটা সময় ধরে আমি নিজেকে প্রস্তুত করছিলাম আরকি, যে কর্পোরেট ফিল্ডে কিভাবে কাজ করা যায়। বিশেষ করে আমার ফিল্ম মেকিং এর যে সেক্টর, এটা মেইনলি কর্পোরেট ফিল্ম মেকিং, হুম। ডকুমেন্টারি, শর্ট ফিল্মস। যদিও শর্ট ফিল্মটা কর্পোরেট ফিল্মের পার্ট না, বাট আমরা ওটাকে সিএসআর হিসেবে করতাম আরকি। অহনিশ ফিল্মস থেকে যে শর্ট ফিল্মসগুলো হতো, রাইট সমাজের বিভিন্ন চ্যালেঞ্জেস গুলোকে তুলে নিয়ে আসা রাইট। এবং সাধারণ মানুষের সমস্যাগুলোকে নানানভাবে পোর্ট্রে করা, মানুষের সামনে হাজির করা এবং সেই সঙ্গে কিছু পজিটিভ জিনিসপত্র মানুষের কাছে হাজির করা। তো এরকম চিন্তাগুলো থেকে যখন আমরা শর্ট ফিল্মের কাজগুলো করি, তো শর্ট ফিল্ম করতে তো কিছু পয়সাপাতি তো লাগবেই। সো ওইটা আসবে কোত্থেকে? ওইটা আমাদের প্রফেশনাল কাজ থেকে আসতো আরকি। তো প্রফেশনালি আমরা কাজ শুরু করি, আমার খুবই ক্লোজ একজন ফ্রেন্ড, উনি হচ্ছেন গ্রামীণফোনের সঙ্গে কাজ করেন। তো উনি একবার বলল যে, "বানা ভাই, আমাদের একটা আম" আচ্ছা, ওই প্রজেক্টটা ছিল ইউনিলিভারের, ইন্টারেস্টিংলি। ইউনিলিভারের তারা ভ্যাসলিন তো শীতের সময় রাইট, আমাদের দেশের মানুষজন ব্যবহার আমার করেন। ব্যাগেও একটা আছে। তো তারা হচ্ছে শীতবস্ত্র বিতরণের জন্য উত্তরবঙ্গে একটা টিম পাঠাচ্ছিল। তো তখন আমি সিনেমাটোগ্রাফি করি। তো বলল যে, "ভাই আপনি কি আমাদের টিমে জয়েন করতে পারবেন?" আমি বললাম, "ওকে, চলেন দেখি, কাজ করি। ভালো লাগবে হয়তো।" দেন সেখানে গেলাম, ফিল্মিং করলাম। তারপর তারা যখন পোস্ট প্রোডাকশন এ বসলো, তারা দেখলো যে ওয়াও! এটা তো সামথিং ডিফারেন্ট। সো উনার সাথে আমরা কাজ কন্টিনিউ করতে পারি। দেন তারা একটা এজেন্সি, তারা গ্রামীণফোনের সাথে কাজ করে, রবির সঙ্গে কাজ করে, ইউনিলিভারের সঙ্গে হুম, কাজ করে, ট্রেডক্রাফট এর সঙ্গে কাজ করে। তো তাদের সঙ্গে কাজ করতে, করতে কর্পোরেট ফিল্ডে একটা মানে এক্সপেরিয়েন্স তৈরি হওয়ার সুযোগ হলো আরকি। এরপর ধীরে, ধীরে জাগো ফাউন্ডেশন ২০০৯ সালে জাগো ফাউন্ডেশন ফর্ম হয় এবং ওই সময় তো ভলান্টিয়ারিজম এর একটা দারুণ জোয়ার সারা দেশ রাইট। জুড়ে। এবং তখন বিশেষ করে যখন ২০০০
8-এ 7-8 এই সময়টাতে যেহেতু রাজনৈতিক একটা পট পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল, ওই সময় ভলান্টিয়ার অর্গানাইজেশনগুলোকে এম্পাওয়ার করা হয়েছিল। রাইট। সাধারণত মানে রাজনৈতিক এরিয়াতে একটা ডিফারেন্ট ডাইমেনশন আনার জন্য। তো তখন জাগো ফাউন্ডেশনের সঙ্গে কাজ শুরু হয়। জাগো ফাউন্ডেশনের যে সকল ইন্সপিরেশনাল ওয়ার্ক যেগুলো তারা করতো, ক্লিনিং, তারপরে হচ্ছে বাচ্চাদের এডুকেশন, তারপর তাদের বিভিন্ন ইভেন্ট হতো, এই সবকিছু। তো জাগোকে যারা ফান্ডিং করতো, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, বাংলাদেশের টপ কর্পোরেটগুলো, যাদের সিএসআর এর প্রজেক্ট হিসেবে হয়তো জাগোর অনেক প্রজেক্ট হতো। তো যখন তারা ভিডিওগুলো দেখতো, তারা ভাবতো যে আচ্ছা, এরকম কাজ তো আমাদেরও দরকার। একটা স্পার্ক আছে। হ্যাঁ, একটা মজা আছে এটার মধ্যে। এবং মেইনলি যেহেতু ইয়ুথ অর্গানাইজেশনের সঙ্গে কাজ, আমি যেটা আমার ক্যারিয়ারের শুরুর দিক থেকেই আমি যেটা সবসময় চেষ্টা করতাম, সেটা হচ্ছে যে ক্লায়েন্টের যেই ফিল, ক্লায়েন্টের যে ফিলসফি, ওটাকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট কিভাবে করা যায়। হ্যাঁ? তাতে করে যেটা হতো যে ক্লায়েন্ট তার অর্গানাইজেশনের যেই এক্সাক্ট যেই ভিডিওটা তার দরকার, সেইম ভাইবটাই সে ওই ভিডিওর মধ্যে পেত। মানে অনেকেই হয় কি যে তার নিজের মতো করার চেষ্টা করে। রাইট। তখন ক্লায়েন্ট না, আমি যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে না, এরকম একটা ব্যাপার হয়তো হতো। তো যেহেতু ইয়ুথ অর্গানাইজেশন, ওটার মধ্যে এনার্জি ছিল অনেক ইয়ুথদের। তো তখন তারা ভাবলো যে ঠিক আছে, তাহলে কাজ করা উচিত। অ্যান্ড দেন একসাথে অনেকগুলো প্রজেক্ট করা হয় বিভিন্ন কর্পোরেটগুলোর সঙ্গে, টপ কর্পোরেটস গুলোর সঙ্গে। এবং স্টার্টআপের যে একটা জোয়ার ছিল তখন ২০১৩, ১৪, ১৫, ওই সময় তো বাংলাদেশে স্টার্টআপ ব্যাশ বিডি, স্টার্টআপ বিডি, স্টার্টআপ বাংলাদেশ, অনেক রকম অর্গানাইজেশন কাজ করতেছিল। তো আমরাও তখন হচ্ছে এই স্টার্টআপ কমিউনিটির সঙ্গে ইকোসিস্টেমের মধ্যে ঢুকে যাই। আমরাও যেহেতু স্টার্টআপ, আমরা তো আমি মেইনলি কোম্পানি ফর্ম করি ২০১৩ সালে আমার কয়েকজন কো-ফাউন্ডারের সঙ্গে মিলে একসাথে। তো ওই কমিউনিটিতে ঢুকে যাওয়ার পর আসলে আমাদের আর কখনো উম পেছনে ফিরতে হয় নাই আরকি। তখন থেকে শুধু সামনে যাওয়া আরকি। ইটস ওয়ান্ডারফুল। আ রিসেন্টলি আপনি একটা ভাইরাল গানের জন্ম দিয়েছেন এবং যেটা এখন আ অফকোর্স এটা জামাতে ইসলামের দাঁড়িপাল্লার গান। এটা এখন বিএনপি ব্যবহার করছে। এটা নিয়ে বিদেশি লোকজন মিমস বানাচ্ছে। মানে ওয়ান্ডারফুল মানে এবং এই গানের টিউনটা সারাক্ষণ মানে ইউজুয়ালি যেটা হয় যে ধরেন আমি যখন ড্রাইভ করতে চাই, আমি যে গানটা শুনি, পলিটিক্যাল গান কখনো এরকম হয় না। সো এবার আমি আচ্ছা। ড্রাইভ করতে এই গানটা শুনে এই টিউনের সাথে আমি গাচ্ছি। মানে এটা একটু বলেন মানে জামাত কি এই জায়গাটা আপনার ক্লায়েন্ট কিনা নাকি নিজেই একটা ক্রিয়েট করেছেন? এবং পাল্লা আমি একটু পাল্লা আপনি ধরেন পাল্লা মানে কি? পাল্লা মানে একটা হচ্ছে আমি ওজন করব। হুম। পাল্লা মানে যুদ্ধ করা। হ্যাঁ, দৌড়ের পাল্লা। পাল্লা মানে হুম। কার পাল্লায় পড়ছস। কম্পিটিশন, হ্যাঁ, হ্যাঁ। এবং একই সঙ্গে কারো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাইট। কার পাল্লায় তো পড়ছিস। একটু বলেন আমাকে। আচ্ছা, গানটার হিস্ট্রি হচ্ছে আমরা মেইনলি প্রফেশনালি ঢাকা এক আসনের জন্য ক্যাম্পেইনের পিআর ক্যাম্পেইনের কাজগুলো ওকে। করছিলাম। তো ঢাকা এক আসনের ব্যারিস্টার নজরুল ইসলাম, উনি অনেক শিক্ষিত সজ্জন মানুষ। বাংলাদেশের রাজনীতিতে আমার ধারণা এই ১ম একটা ভেরি ওয়ান্ডারফুল ডাইমেনশন চলে আসছে জামাতের অংশগ্রহণে। হ্যাঁ? কারণ এর আগে জামাত যখন জোটের সঙ্গে ছিল, তখন তো আসলে জামাত নিজেকে এইভাবে বিকশিত করার সুযোগ পায়নি। ইভেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেও আমার ধারণা এই ১ম জামাত তার নিজের সমস্ত রূপ, সমস্ত সৌন্দর্য, সমস্ত উম হৃদয়ের সব জানালা খুলে দিয়েছে এবারের নির্বাচনের জন্য। এবং একই সঙ্গে তার তার যত রিসোর্স আছে সবগুলোকেই তারা ব্যবহার করার চেষ্টা করছে। তো যখন আমরা ঢাকা এক আসনের জন্য ক্যাম্পেইনের কাজ করি, আমি রিসার্চের কাজে যখন ফিল্ডে ছিলাম, তখন মানুষের কাছ থেকে যেটা শুনতে পেতাম, সাধারণত অনেক মানুষের সঙ্গে কথা হয়, অনেক ইন্টারভিউজ নেয়া হয়। তো তখন মানুষ বলতেছিল যে, আমরা আগে নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, লাঙ্গল দেখেছি, এবার দাঁড়িপাল্লা দেখতে চাই। তো সাধারণ মানুষের এই কথাটাই গানে রূপান্তরিত হইছে। এখানে স্পেশাল কিছু না যে আমি অনেক আ মানি ভাবসাব নিয়ে বলব যে, "না, আমি তো দারুণ একটা লিরিক লিখে ফেলছি।" না, আসলে না। আমি সাধারণ মানুষের কথাটাকে জাস্ট একটা সুর দিয়ে হাজির করার চেষ্টা করেছি। যেখানে একটা হয়তো মিউজিক্যাল ফিলিং আছে, যেটার মধ্যে একটা অনুভূতি আছে। তো গানটা যখন লেখা হয়, আমার মনে আছে এটা রাতের বেলা লিখেছিলাম আমি। তো আমার আবার আমি জানি মেক্সিমাম ক্রিয়েটিভ মানুষদের এই বিষয়টা কাজ করে যে কোনো একটা বিষয় ব্রেইনে ট্রিগার করলে তার কাছ থেকে তার ভেতর থেকে অনেক রকম আবেগ অনুভূতি, গান, কবিতা এগুলোর মাধ্যমে বের হইতে থাকে রাইট। কনস্ট্যান্টলি। হয়তো দেখা গেছে এক রাতের মধ্যে আপনি ৪-৫ টা গান লিখে ফেলছেন, যেটা হয়তো আপনি গত ১ বছর চেষ্টা করে পারেন নাই। এক্সাক্টলি। হ্যাঁ? তো এরকম ক্রিয়েটিভ মাইন্ডে এই জিনিসগুলো কাজ করে। তো ওই রাতে আমি মনে হয় প্রায় ৪ টা বা ৫ টার মতো গান লিখছি। হুম? এবং
প্রত্যেকটা গানই চেষ্টা করা হয়েছিল যে কিভাবে আরো বেশি জনমানুষের সাথে সম্পৃক্ত করা যায়। আপনি জানবেন যে বাংলাদেশে ইসলামপন্থীদের কালচারাল যে প্র্যাকটিস, এটার মধ্যে গণমানুষের সম্পৃক্ততা কম। কারণ তারা যেহেতু ইসলামপন্থী, তাদের ফিলোসফিতে যেহেতু আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামিক বিষয়গুলো অনেক বেশি, সে কারণে তারা কিন্তু গানের মধ্যে নাটক না, আসলে গানের মধ্যে মেক্সিমাম টাইম আকাশ, বাতাস, নদী, ঝর্ণাধারা এইসব কিছু আসে এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান। প্রশংসা আছে। হ্যাঁ, হ্যাঁ। জি। তো এইসব কারণে গানগুলো না সাধারণ মানুষের গান হয়ে ওঠে নাই। হ্যাঁ? হ্যাঁ, সাধারণ মানুষের গান ওই সেন্সে যে যেই সাধারণ মানুষটা হয়তো তার স্পিরিচুয়াল নিড থেকে একটা হামদ শুনতে চায়, একটা নাচ শুনতে চায়, সেই সেন্সে। আর ইসলামিক ঘরানার যারা আছেন তাদের তো যেহেতু তারা বাইরের গান শোনেন না, তাদের এন্টারটেইনমেন্টের ফুলফিলমেন্টের জন্য এই গানগুলো এনাফ। তো যার ফলে ইসলামিক অর্গানাইজেশন যারা তাদের কালচারাল উইং গুলো তৈরি করেছেন, এরা তাদের নিজেদের বলয়ের পারপাসটাই সার্ভ করে আসছে এত বছর। এবং আপনি জানেন যে জামাত একটা রেজিমেন্টাল অর্গানাইজেশন। সে তার কর্মীদেরকে, তার সদস্যদেরকে এমনভাবে তৈরি করে, এটা সাধারণত আমরা ক্যান্টনমেন্টের ভেতরে যেরকম একটা এনভায়রনমেন্ট পাই, অথবা ধরেন ক্যাডেট কলেজ, ক্যাডেট স্কুলগুলো যেভাবে রাইট। তার বাচ্চাদেরকে যেভাবে করে, এবং আপনি অনেক কমই মাদ্রাসায় দেখবেন যে মোবাইল ব্যবহার করতে দেওয়া হয় না, পত্রিকা পড়তে দেওয়া হয় না। তো আমরা অনেক ক্ষেত্রে চিন্তা করি যে এটা তো অমানবিক হইলো। একটা মানুষ মোবাইল ব্যবহার করবে না। কিন্তু সেই বাচ্চাটার গ্রোথের জন্য আপনি যদি ক্যাডেট কলেজে দেখেন, অনেক জায়গাতেই হয়তো ক্লাস 10 পর্যন্ত মোবাইল ব্যবহার করতে দেওয়া হয় না। রাইট। এরকম অনেক নিয়মকানুন আছে অনেক জায়গাতে। তো এই নিয়মকানুনগুলো কেন? তাকে তৈরি করার জন্য। সে যেন ঐরকম একটা মানুষ হয়ে ওঠে যে মানুষটা ভবিষ্যতে দেশকে সার্ভ করতে পারবে। সে জাস্ট র‍্যান্ডম একটা পিপল হবে না। সে ওই সলিমুদ্দিন, কলিমুদ্দিন বা হচ্ছে একটা জাস্ট র‍্যান্ডম গাই হবে না। সে হবে স্পেশাল একটা মানুষ। আপনি এইজন্যই দেখবেন যে বাংলাদেশে সাকসেসফুল এরিয়াগুলোতে বা সাকসেসফুল বিজনেস বলেন বা সাকসেসফুল এন্টারপ্রাইজ বলেন, সেখানে কিন্তু এই মানে ক্যাডেট কলেজের স্টুডেন্টরা অনেক ভালো পারফর্ম করে। বা যে সকল মাদ্রাসা অনেক স্ট্রিক্টলি, বা যে সকল প্রতিষ্ঠান স্কুলগুলো স্ট্রিক্টলি তাদের বাচ্চাদেরকে কন্ট্রোল করে। তো মানে ঐরকমই ডিসিপ্লিনের একটা পজিটিভ। জি, 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 আচ্ছা, জি, বুঝছি। অবশ্যই। তো ঐরকমই জামাত সবসময় চেষ্টা করে তার কর্মীদেরকে ওরকম একটা ডিসিপ্লিনের মধ্য দিয়ে বড় করতে। এবং আপনি জানেন যে জামাতের প্রচুর লিটারেচার আছে যেগুলো পড়াশোনা করে তাকে কর্মী হতে হয়, সাথী হতে হয়, সদস্য হতে ধাপে, হয়। ধাপে উপরে হ্যাঁ, উঠে যায়। তো জি। এইসব কারণে জামাত বা শিবির বলেন, এরা সাধারণ মানুষের চেয়ে অনেকটাই দূরে থাকে। খুব নিজেদের স্বাভাবিক। মতন হ্যাঁ, একটা বলয় তৈরি হয় একটা তাদের। বলয় তৈরি হয়। আপনি দেখবেন ইউনিভার্সিটির প্রফেসর, তার নেটওয়ার্কে প্রফেসররাই থাকে। সে কিন্তু চায়ের দোকানের ওই মানুষটার সাথে সাধারণত মিশতে পারে না। কিছু, কিছু অবশ্যই এক্সেপশনাল ক্যারেক্টার আছে যারা মিশতে পারেন। কিন্তু এরকমই দেখবেন আরকি। কারণ তার জ্ঞান তাকে সাধারণ মানুষ থেকে আলাদা করে রাখে। তার কনভারসেশন এর হয়তো টপিক গুলাই ভিন্ন। ওই সাধারণ মানুষটা সেই নেটওয়ার্ক ধরতে পারবে না, ট্রু। বা সাধারণ মানুষের কনভারসেশন উনি বুঝলেও ওই মানুষটা তাকে কানেক্ট করতে পারবে না। এই কারণে তার নেটওয়ার্ক টোটালি ডিফারেন্ট হয়। এই কারণে জামাত শিবির যেহেতু নলেজ বেসড একটা অর্গানাইজেশন, তারা তাদের কর্মীদেরকে সবসময়ই চেষ্টা করে যে এরকমভাবেই বিল্ড আপ করতে। স্পেশাল সার্ভিস দেয়ার জন্য জাতিকে। তো এই কারণে জামাতের গান জনমানুষের সম্পৃক্ত হওয়ার মতো তৈরি হয় নাই। তো যখন আমরা ঢাকা এক আসনের গানটা নিয়ে কাজ করছিলাম, তখন লিরিকের মধ্যে আমরা চেষ্টা করলাম যে কিভাবে লিরিকটাকে এমনভাবে লেখা যায় যেটাতে সাধারণ মানুষের মনের কথাটাই আসবে। যেটা বললাম যে এটা দেখছি, এখন এটা দেখতে চাই। তো অনেক মানুষ এটাকে আপত্তি করেন যে এখানে প্রতীক কেন আসবে? অন্য দলের প্রতীককে নিয়ে আসাটা খুব বাজে হইছে, এটা ঠিক হয় নাই। কিন্তু আপনি সাধারণ মানুষের কাছে দেখবেন যে সে এটাকে আপত্তিকর হিসেবে দেখতেছে না। কারণ আপনি যখন নৌকার কথা বলবেন, আপনি আসলে আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করতেছেন। এখানে কোনো প্রতীক-টতীক ব্যাপার না। আপনি রাইট। আসলে কাকে পোর্ট্রে করতেছেন। তো আওয়ামী লীগ হচ্ছে একটা কমপ্লিট এভিল, একটা ডেভিল ক্যারেক্টার, না? সো সে যখন মানুষের সামনে সে তার যেকোনো প্রতীক আসুক আর তার নাম আসুক, মানুষের মনের মধ্যে এই জুলাই আগস্টের স্মৃতিগুলো বারবার চলে আসবে, তাই না? ভাই, আমার আপনি যেহেতু আসলে থট লিডারশিপটা করেন এবং এটা লুকান না, পাবলিকলি এই বিষয়টা এক্সপ্রেস করেন। আমার অনেকগুলো প্রশ্ন আছে, স্পেশালি জামাত, সামনে নির্বাচন, এগুলো নিয়ে। আমি একটু আপনার চিন্তাটা যদি একটু এদিকে নেই, আমি হাদী ভাইয়ের ঘটনাটা নিয়ে। হাদী ভাই যে আমাদেরকে ছেড়ে চলে গেলেন এবং তারপরে আমরা লাখে, লাখে মানুষ স্লোগান দিলাম, আমরাও হাদী হতে চাই। আবার হাদী ভাইয়ের এই উনি যেটা একটা কথা বলেছিলেন যে, "আমি যদি মরে যাই তাহলে আমার যেই হত্যার বিচারটা কইরেন।" এটা আবার আমরা এখনো পর্যন্ত করতে পারি নাই এবং নিকট ভবিষ্যতে করতে পারবো বলে আমি খুব একটা কনফিডেন্ট না। এই হাদী ভাইয়ের এন্টায়ার বিষয়টা নিয়ে, উনার স্বপ্ন, এই বিষয়টা নিয়ে আপনার যদি একটু মূল্যায়নটা শুনতে চাই। আচ্ছা। আ হাদী ভাই তো আমাদের সবার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেয়ার পথে ছিলেন।
আমরা যে স্বপ্ন 2010, 11, 12 থেকে দেখে আসছি, হাদি ভাই তো অবশ্যই আমাদের বয়সে অনেক ছোট। সো সেই সময় যে একটা স্বপ্নিল পরিকল্পনা আমাদের মাথায় ছিল ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে, খুব স্বাভাবিক। আপনি যখন 20 বছর বয়স থাকবে আপনার, 25 বছর বয়স থাকবে, চিন্তা ভাবনায় এক্সপেরিয়েন্সের অভাবের কারণে আপনি অনেক সাহস দেখাবেন। জি, ভাববেন যে আরে উল্টায় ফেলবো সব। জি। কিন্তু যেহেতু অভিজ্ঞতা নাই, আপনি আসলে উল্টাইতে পারতেছেন না অনেক কিছুই। এবং পদে, পদে মনে হচ্ছে যে না, আমার জন্য প্রস্তুত না পৃথিবীটা এখনো। এবং একটা সময় আপনি কি করবেন? হাল ছেড়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, হবে না আসলে পরিবর্তন। কিন্তু হাদি ভাই ছিলেন আমাদের সেই স্বপ্নের পথে, যেখান থেকে আমরা হাল ছেড়ে দেই সেই জায়গাটা থেকে শুরু। মানে হাদি ভাই আসলে আমাদের স্বপ্নের বাস্তবায়নের রোড ম্যাপটা আমাদের সামনে হাজির করে দিয়ে গেছেন, যে কিভাবে অ্যাক্টিভিজমের মাধ্যমে মাত্র একটা বছর অ্যাক্টিভিজম করেও কিভাবে 50 বছরের বাংলাদেশের ক্রাইসিসগুলোকে মানুষের সামনে চোখে আঙুল দিয়ে দেখানো যায়। এটা ছিল এটার এক্সাম্পল ছিলেন হাদি ভাই। সো আমরা যখন কালচারাল ইম্পেরিয়ালিজম বলি আর কালচারাল হেজিমনি বলি, যেটাকে আমরা সবসময় চেষ্টা করেছিলাম যে বাংলাদেশের মানুষ এই মুক্তিটা আসুক। আপনি দেখবেন যে যখন পৃথিবী থেকে কলোনিয়ালাইজেশন যখন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল, তারপরেও একটা কলোনিয়ালাইজেশন ছিল রাইট। মানুষের অন্তরে, যে ছাপটা। ধরেন চাকরি সম্পর্কে আমাদের দেশের মানুষের যে কনসেপশন, বড়, বড় মানে ক্যারিয়ারিস্টিক যে জায়গাগুলোতে আমাদের স্বপ্ন অনেক লিমিটেড, কিন্তু আমরা ৩টা-৪টা প্রফেশনের বাইরে কখনো ভাবি না। জি, এই প্রফেশনগুলোর বাইরে যে ভাবি না, এই স্ট্রাকচারটা কিন্তু ব্রিটিশদের তৈরি করে দেয়া। কারণ ব্রিটিশরা চাইছে আমরা অনেক চাকরি করি, এবং চাকরিগুলোকে তারা লোভনীয় করে হাজির করেছে। তো ওই মাইন্ডসেট, যে কলোনিয়াল মাইন্ডসেট থেকে কিন্তু আমরা বের হইতে পারি নাই, তাই না? তো ঐরকমই কলোনিয়ালাইজেশন এর পরেও যে ক্রাইসিসগুলো আমাদের মধ্যে তৈরি হইছে, ওই ক্রাইসিসগুলোকে অতিক্রম করে যে আমরা সামনে আগাবো, এরকম কোনো সময় আমাদের তৈরি হয় নাই। হয়তো আমাদের জাতীয় জীবনে একটা স্বাধীনতা আসছে, যেটা ভৌগোলিক স্বাধীনতা। কিন্তু আত্মিক স্বাধীনতা, চিন্তার ব্রেইনের স্বাধীনতা আমাদের অর্জন হয় নাই। এবং প্রতিবারই যখন এই স্বাধীনতাগুলোর কথা আমরা বলতাম বা এই স্বাধীনতা অর্জনের চেষ্টা হতো, তখনই কিন্তু আমাদের আ এই জায়গাটাতে সবচেয়ে বেশি ঘৃণা এবং সবচেয়ে বেশি আ ডিভিশন উৎপাদন করা হয়েছিল সেকুলার বলয় থেকে। যে না, এটা করা যাবে না। আপনি দেখবেন যে সেকুলার বলয় সবসময়ই সাধারণ মুসলিম মাইন্ডসেট যেটা, এটাকে ভয় পেয়ে আসছে। এবং মানুষের অন্তরে ঘৃণা এবং ভয়ের উৎপাদনের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। গত ১৫ বছর বলেন, আমার ধারণা ১৫ বছর না, আসলে বাংলাদেশের ইতিহাসের সাথে এটা কানেক্টেড। আরো আপনি বেশি দেখবেন, সময় ধরে। জি, জি, আপনি দেখবেন যে বাংলাদেশের ডিভিশনের সময়ও, ইভেন ৭১ এর সময়ও সেকুলার বা যারা অনেক বেশি মুক্ত চিন্তা করেন, এই গ্রুপটাই ছিল মুক্তিযুদ্ধের পক্ষশক্তি। আবার এদের মাঝে একটা গ্রুপ, যারা বামপন্থীদের একটা গ্রুপ, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন, তারা তাদের হয়তো অন্য একটা চেতনা থেকে ছিলেন। আবার ধর্মীয় জনগোষ্ঠী যারা, তারা যেহেতু পাকিস্তানের প্রতি তাদের একটা ইমোশন ছিল, সেই ক্ষেত্রে তারা অনেকেই মেন্টালি বা ইমোশনালি কানেক্টেড ছিলেন পাকিস্তানের সাথে। যদিও রিয়েলিটি হয়তো আমাদেরকে একটা ডিফারেন্ট সিচুয়েশনের মধ্যে ফেলে দিয়েছিল। কিন্তু আমরা তো একটা স্বাধীন বাংলাদেশে আছি। তো বাংলাদেশের যে ভৌগোলিক স্বাধীনতা, সেটার সাথে, সাথে বাংলাদেশের যে আত্মিক স্বাধীনতা বা চিন্তার স্বাধীনতা, এটা আমাদের অর্জিত হয় না এত বছরেও। আমরা কোনো না কোনোভাবে আমাদের চারপাশে থাকা যারা বিগ ব্রাদার্স আছেন, তাদের বলয়ের ভিতরেই থেকে গিয়েছি। তাদের চিন্তার শেপ অনুযায়ী আমরা চিন্তা করেছি। তাদের কালচারাল স্ট্রাকচারের মধ্য থেকে আমরা আমাদের নিজেদেরকে বিকশিত করার চেষ্টা করেছি। আমার যে ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি হতে পারে, আমার এই অঞ্চলের যে একটা ঐতিহাসিক বোঝাপড়া আছে আমার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, অর্থনীতির সাথে, কালচারাল অ্যাক্টিভিজমের সাথে, সবকিছুর সাথে, সেই জিনিসটাকে বিকশিত হতে দেয়া হয় নাই। ধরেন সুলতানি আমল বাংলাদেশের ইতিহাসের একটা আ এমন একটা সময়, যেটা পৃথিবীর ইতিহাসে, শুধু বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে একটা সিগনিফিক্যান্ট টাইম। অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে। তো সুলতানি আমল তো মুসলিমদের শাসনামল। ট্রু। তো মুসলিমদের শাসনামলে সেখানে তো অমুসলিমরাও ছিল। সেখানে অন্য ধর্মের মানুষরা ছিল। সেখানে ভিন্ন, ভিন্ন চিন্তার মানুষরাও ছিল। তাহলে সেই অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে এত উন্নতির চূড়ায় পৌঁছলো? সেই মানুষই তো আমরা। আমরা তো বদলে যাই নাই। জি। আমাদের হয়তো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এর কারণে নানান রকম অ্যা মেকানিজম চেঞ্জ হইছে কিছুটা। কিন্তু মানুষ তো সেই মানুষই আমরা এখনো। সো চাইলে কিন্তু আমরা আমাদের ডিসিপ্লিন, আমাদের যে নৈতিকতা, আমাদের যে কালেকটিভ যে উম্মাহ কেন্দ্রিক যে চিন্তা, সেই চিন্তা দিয়েও আমরা আমাদের চারপাশের মানুষগুলোকে ভালো রাখতে পারি। নাস্তিকদেরকে ভালো রাখতে পারি, অবিশ্বাসী যারা তাদেরকে ভালো রাখতে পারি, যারা অমুসলিম আছেন তাদেরকে ভালো রাখতে পারি, পাহাড়িদেরকে ভালো রাখতে পারি। কারণ আমার যে ফিলোসফি, আমার যে ইসলামিক চেতনা, সেটা তো এই সবার অধিকারের কথা বলে। আর যখন ইনসাফের কথা বলবো তখন তো সবার জন্য ইনসাফ। ট্রু। এবং সেই জিনিসটাই কিন্তু হাদি ভাই আমাদের সামনে একদম ওপেন করে দিয়ে গেলেন, যে উনি যখন ইনসাফের কথা বললেন, সারা দেশবাসী তার জন্য কাঁদল।
আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল অর্গানাইজেশন আসলে মানুষের রাজনীতি তো করে না। সে তার নিজের বলয়ের রাজনীতি করে। কেউ পেটের রাজনীতি করে, কেউ তার নিজের ফিলোসফি, যদি ইসলামপন্থী দলগুলোর দিকে দেখেন তাহলে তারা ইসলাম পন্থার একটা রাজনীতি নিয়ে আসে, হাজির করে। কিন্তু ইসলাম পন্থা যতদিন পর্যন্ত সাধারণ মানুষের সাথে ডিরেক্টলি কানেক্টেড না হবে এবং সাধারণ মানুষ যতদিন পর্যন্ত এটা উপলব্ধি না করবে যে তার ইসলাম পন্থা দিয়ে তার ভবিষ্যতের বাংলাদেশটা সুন্দর হতে পারে, অথবা এই ইসলামপন্থী ব্যাকগ্রাউন্ডের মানুষদের নীতি নৈতিকতার কারণে ভবিষ্যতে এডুকেশন সেক্টর বা ইকোনমিক্যাল সেক্টরগুলো, যেগুলো প্রত্যেকটা সেক্টরে উন্নয়ন করা সম্ভব, তখনই তো সে তার ম্যান্ডেটটা ইসলামপন্থী দলগুলোকে দিবে। অ্যাবসোলিউটলি। সো এই জিনিসগুলো আমাদের যে মুসলিম জাতিসত্তা, এই জিনিসগুলোই আসলে হাদি ভাই নিয়ে আসছেন। এবং উনার যে আপনি উনার বক্তব্য খেয়াল করলে দেখবেন যে আনটাচড কোনো এরিয়া নাই সব নিয়ে বাংলাদেশের। কথা বলছেন। এবং আম একটা জিনিস খুব আমার কাছে অবাক লাগে। উনি নিজে কোনো ভিডিও ধারণ করছেন এরকম না। না, মানুষ হ্যাঁ, হ্যাঁ, মানুষ উনি কথা বলছেন। উনাকে ইনভাইট করেছেন এবং উনি কথা বলেছেন। হ্যাঁ, অসাধারণ। আ ভাইয়া আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় হাদী হচ্ছেন একজন পিওর বাংলাদেশপন্থী মানুষ। আমি যদি প্রশ্নটা এভাবে করি, বাংলাদেশে কোন পলিটিক্যাল দল হাদী ভাইয়ের এই বাংলাদেশ পন্থার কাছাকাছি, মানে হাদীকে ধারণ করে এরকম কোন দলটাকে আপনি বলতে পারবেন যে সবচেয়ে বেশি ধারণ করে এই দল, তারপর এই দল, তারপর এই দল? ওকে। যদি এক্সাক্ট ধারণ করে বলেন তাহলে কোনো দল নাই। কারণ যদি কোনো দল থাকতই তাহলে হাদি ভাইকে আমরা সেই দলে পাইতাম। জি। আমি বিশ্বাস করি যে নলেজ উইথ দ্য অ্যাক্টিভিজম একটা ডেঞ্জারাস কম্বিনেশন, এবং অনেস্টি যদি এটার মধ্যে থাকে তাহলে এটা আরো ডেঞ্জারাস হয়ে ওঠে। তো হাজি ভাইয়ের মধ্যে এই জিনিসটা ছিল, যার ফলে তার এই অনেস্টি তাকে অন্য কোনো দলের সাথে হয়তো মিশতে দিতে চায়নি বা মিশতে পারেন নাই উনি। আরেকটা হলো, যদি আপনি তালিকার দিক থেকে বলেন তাহলে হাদি ভাইয়ের চেতনাগুলোকে যদি আমরা আগে আইডেন্টিফাই করি, প্রথমত উনি, যদি আমরা বাংলাদেশ পন্থার কথা বলি এটা তো একটা শব্দ, কিন্তু যদি এটাকে ব্যাখ্যা করি তাহলে বাংলাদেশ পন্থা যদি এমন হয় যে সেটা সাধারণ মানুষের ধর্মবিশ্বাসকে রিফ্লেক্ট করে, আপনি দেখবেন বাংলাদেশে বাংলাদেশ পন্থা বা বাংলাদেশিজম বা ন্যাশনালিজম এগুলোর নামে এমন অনেক কিছু বাংলাদেশের ইতিহাসে হয়েছে যেগুলো বাংলাদেশের সাধারণ মানুষের ধর্মবিশ্বাসকে রিফ্লেক্ট করে না, রিপ্রেজেন্ট করে না। যার ফলে এগুলো সবসময় ডিসকানেক্টেড ছিল। মানে সাধারণ, এরা হয়তো ক্ষমতার খুব কাছাকাছি ছিল বা কোনো ক্ষেত্রে আইডিয়া লেভেলে বা কি বলে পলিসি লেভেলে কাজ করার সুযোগ পেয়েছে। কিন্তু ওই যে সাধারণ মানুষের সাথে কানেক্টিভিটি না থাকার কারণে সেই পলিসিগুলো বাংলাদেশের জন্য কল্যাণকর কিছু নিয়ে আসে না। আপনি জি। দেখবেন বাংলাদেশে অনেক এনজিওরা কাজ করে, তাই না? তো এনজিওগুলোর মধ্যে মেক্সিমামই থাকবে যারা ইসলাম পন্থার পক্ষে না, এবং বাংলাদেশের সাধারণ মানুষের যে ধর্মবিশ্বাস বা অনুভূতি সেটার পক্ষে না। এ কারণে এনজিও যখন একটা সলিউশন তৈরি করে, সে তখন কি করে? ইউনিভার্সিটি অফ টেক্সাসের স্ট্রাকচার অনুযায়ী বা ওই চশমা দিয়ে বাংলাদেশের সমাজকে ব্যবচ্ছেদ করার চেষ্টা করে। রাইট। এই ব্যবচ্ছেদ করতে গিয়ে সে হয়তো প্রবলেমকে আইডেন্টিফাই করে, কিন্তু যেই সলিউশন সে দেয়, এই সলিউশন রিয়ালিস্টিক না। ফিজিবল না। রাইট। যার ফলে আপনি দেখবেন এনজিও বাজি তো বাংলাদেশে অনেক হয়। এনজিওরা কাজ করছে গত ৫০ বছর ধরে, কিন্তু আপনি সোশ্যাল কোনো চেঞ্জেস ওইভাবে পাবেন না। অবশ্যই তাদের প্যারামিটার অনুযায়ী কিছু চেঞ্জ আছে, কিন্তু কালেকটিভলি পুরো নেশন ওয়াইড আমাদের অনেক পরিবর্তন হয়ে গেছে, আমরা ভালো হয়ে গেছি, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি চলে আসছে, এরকমটা হয় নাই। যদি হইতোই তাহলে বারবার আমাদেরকে এত বড় বড় ক্রাইসিসের সম্মুখীন হতে হতো না। তো এসব কারণে আপনি দেখবেন যে হাদি ভাইয়ের যে ফিলোসফি ধারণ করা হয় ওইটা এক্স্যাক্টলি কোনো দল ধারণ করে না। যদি জুলাইয়ের দিক থেকে হাদি ভাইয়ের ফিলোসফিকে চিন্তা করি তাহলে এনসিপি কাছাকাছি আছে। আর যদি রিলিজিওসিটি বা ইসলাম পন্থার দিক থেকে হাদি ভাইকে আম কারা সবচেয়ে বেশি ওন করে বা কারা সবচেয়ে কাছাকাছি, তাহলে আমি বলব জামাত বা শিবির, এরাই হয়তো হাদি ভাইকে সবচেয়ে বেশি ওন করে। আর যদি আপনি বিচারের কথা বলেন, একটু আগে হয়তো এই প্রসঙ্গটা আসছিল। তো বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর আস্থা আনার মতো খুব বেশি আ ভালো কাজ হয়তো হয় নাই। বাংলাদেশের বিচার ব্যবস্থা এখনো পর্যন্ত লো প্রোফাইল মানুষদের জন্য হয়তো কিছুটা কার্যকর। মিড রেঞ্জের মানুষের জন্য কিন্তু হাই প্রোফাইল ক্রাইম যেগুলো হইছে, ধরেন সাগর রনি, তারপর হাদি ভাই তো আমাদের রিসেন্ট সময়ের, জি। তারপর এর আগে এরকম অনেকগুলো ঘটনা আছে যেগুলো নাম বললে হয়তো তালিকা অনেক লম্বা হবে। জি। সেসব জিনিসের কোনো সমাধান আসে নাই। এর কারণ কি? এর কারণ এগুলো এতই হাই প্রোফাইল যে বিচার ব্যবস্থার উপরে বসে থাকা মানুষদের মাথার উপরে নিশ্চয়ই এই ক্রাইমগুলো ঘটছে। আর নয়তো মানে আপনার আপনার অধীনে যদি কোনো কিছু ঘটে সেটা তো আপনি অবশ্যই নিয়ন্ত্রণে আনতে পারার কথা না? ট্রু। সে যেটা আপনার নেটওয়ার্কের বাইরে সেটাকে নিয়ে হয়তো আপনি আগাতে পারছেন না। এরকম কিছু রিয়েলিটি হয়তো বাংলাদেশে আছে। আরেকটা জিনিস হলো যে হাদি ভাইয়ের বিচারটা আসলে কেউ করতে পারবে কিনা? ইট ডিপেন্ডস।
যে কে ক্ষমতায় কোন নেগোসিয়েশনে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে তার পাওয়ার প্লে করার ক্যাপাসিটি কতদূর তৈরি হচ্ছে এবং সে আসলে সেই লেভেলের খেলাটা খেলতে পারবে কিনা। যেটা আসলে একটা বেসিক নিড বা বেসিক একটা জিনিস, সেটাও আসলে অনেক কমপ্লেক্স। ক্যালকুলেশনের মধ্যে দিয়ে যেতে হবে। আ ভাইয়া আমি একটু কয়েকটা দল বাংলাদেশে যারা আসলে প্রমিজিং দল, তাদেরকে একটু ব্যবচ্ছেদ করতে চাই এবং আপনার এনালাইসিসটা শুনতে চাই। ধরেন জামায়াত ইসলামী। ১ম এ যদি জামাত দিয়ে শুরু করি। আ যারা জামাতকে ভোট দেবে না, জামাত অবশ্যই সৎ লোকের দল, এ ধরনের কথাগুলো তারা বলে, নতুন করে মানুষজন দেখতে চায়। জামাতকে ভোট না দেয়ার পেছনে মানুষের সবচেয়ে বড় যে কারণ, তার একটা ভয় আছে যে আমার উপর শরিয়া আইন চাপিয়ে দেয়া হবে। আমাকে বোরখা পরতে বাধ্য করা হবে। চুরি করলে হাত কেটে দেয়া হবে। এইটা একটা বড় টেনশন। আ এই বিষয়ে আপনার একটু থটসটা জানতে চাই। তারপর আরো কিছু প্রশ্ন আছে আমার। ওকে। অ্যা এটা ঠিক যে জামাতের ব্যাপারে যখন কেউ প্রশ্ন করে তখন শরিয়া আইন নিয়ে অনেক বেশি কথা হয় আমাদের দেশে। আমার ধারণা যে আমরা যেদিন থেকে এই প্রশ্নগুলো থেকে বের হয়ে আসতে পারবো, সেদিন থেকে হয়তো আমাদের জাতীয় জীবনে আরেকটু উন্নতি ঘটবে। কারণ আমরা এখনো পর্যন্ত এই ভীতি, এই অন্ধকারকেই কাটায় উঠতে পারতেছি না। তো নাম্বার 1 ইস্যু হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে এই ভয়টা অ্যাম প্ল্যান্টেড। এটা এমন না যে ফ্লুয়েন্টলি মানুষ এই ভয়টা করে। ওকে। এই প্ল্যান্টেড ভয়টা মূলত আমরা যে কালচারাল হেজিমনির কথা বলি, সেই কালচারাল হেজিমনি আমাদের এই অঞ্চলের মানুষদের মধ্যেই অন্তরে এই ভয়টা ঢুকাইছে। এই ভয়টা কেন প্ল্যান্টেড? কারণ হচ্ছে এই ভয়টার মাধ্যমেই মূলত তাদের রাজনীতিগুলো টিকে ছিল। আপনাকে হিরো হওয়ার জন্য তো একটা এভিল লাগবে, তাই না? মানে যে কেউ কি হিরো হওয়ার জন্য তার যদি এভিল না থাকে তাহলে এভিল ক্রিয়েট করতে হয়। আর নয়তো তার হিরোইক যে ব্যাপারটা এটা ভিজিবল হয় না মানুষের সামনে। ট্রু। অনেক মুভিও দেখেছি আমরা হ্যাঁ, এরকম। এরকম যে তাকে এভিল ক্রিয়েট করতে হবে, তাকে তার এন্টাই গড যেটা আমরা বলি না? ধরেন ইয়া আমাদের আ যদি আমরা আমাদের রিলিজিওসিটির দিক থেকেও চিন্তা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের একটা হিরোইক জায়গায়, আর শয়তান হচ্ছে হলো তার বিরুদ্ধে। সো দিনের মূল্য যেমন রাত না থাকলে আসলে অত বেশি করতে পারি না আমরা। ঐরকমই দেখা গেছে যে এভিল ক্রিয়েট করতে হয় হিরো হওয়ার জন্য। আপনি দেখবেন যে আমাদের বিশ্বে যারা মোড়ল আছেন, তারা কিন্তু unnecessarily অনেক এভিল ক্রিয়েট করছেন তাদের নিজেদের সুবিধার জন্য। ধরেন তার দরকার তেল। কিন্তু সে বানাইছে ওসামা বিন লাদেন। যেটার সাথে তেলের কোনো সম্পর্কই নাই। হয়তো তেলটা সে অন্য কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা করতে পারতেছে না। এখন তার একটা এভিল ক্রিয়েট করে তারপরে এই আফগানিস্তানের তেলের পাইপলাইনগুলো দখল করতে হবে। তার মানে তার চাহিদা এক জায়গায়, সে মানুষের মধ্যে ভয়টা ঢুকাচ্ছে আরেক জায়গা দিয়ে। ট্রু। তাই না? এবং ধরেন ইসরায়েল বা এরকম যারা শক্তি আছে তারাও কিন্তু এরকম তাদের একটা এভিল ক্রিয়েট করে নিজেদের হিরোইক জায়গাকে প্রেজেন্ট করার জন্য। ঐরকমই বাংলাদেশে কালচারাল হেজিমনি যারা করছে বা যদি ফ্যাসিস্ট সরকারকেও বলেন তাদেরকেও কিছুটা দোষ দেয়ার সুযোগ আছে। যে তারা মানুষের মধ্যে এই ভয়টা ঢুকাইছে যে যদি জামাত ক্ষমতায় যায় বা ইসলামপন্থী কোনো দল ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশ ২০০০ বছর আগের আরবের মতো হয়ে যাবে। সবাই মাটিতে বসে খাবে। তারপর সবাই হচ্ছে মেসোয়াক দিয়ে দাঁত মাজবে। এরপর ঢিলা কুলুপ নিবে। এরপর হচ্ছে উম নারীরা রাস্তায় বের হইতে পারে না। অথচ আমরা রাসূলের যুগেই দেখি নারীরা ওপেনলি অনেক চলাফেরা করতেন সমাজে। তাই না? আপনি যদি মক্কার জীবন আর মদিনার জীবন দেখেন, দেখবেন যে মক্কার নারীরা অনেক বেশি কনজারভেটিভ, মদিনার নারীরা অনেক বেশি ওপেন। তারা ব্যবসা-বাণিজ্য করতেছে, জব করতেছে, অনেক কিছু করতেছে। ইভেন রাসূলুল্লাহর কাছে সাহাবীরা এরকম অভিযোগ নিয়ে আসতো যে হিজরতের পর দেখা গেছে যে মক্কার নারীরা মদিনার নারীদের সাথে মিশে অনেক বেশি এম্পাওয়ার্ড হয়ে যাচ্ছে বা সংসারে ক্ষমতা দেখানোর চেষ্টা করতেছে। তো সাহাবীরা খুব বিপদে ছিল আরকি যে মদিনার নারীদের সাথে মিশে আমাদের নারীরা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা কন্ট্রোল করা যাচ্ছে না। তো এরকমই যেই সময়টাকে নিয়ে তারা ভয় পায় সেই সময়টা আসলে মানুষের ইতিহাসের সবচেয়ে আলোকোজ্জ্বল সময়। তারা বলে বাংলাদেশকে যদি ১৪০০ বছর আগে নিতে হয় বা ১৪০০ বছর আগে নিয়ে যাবে ইসলামপন্থীরা, তাহলে ওই সময়টা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন সময়ের মধ্যে যে আলোটা আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চেঞ্জটা আসলো, সেই সময়টাই হচ্ছে মূলত তারা যে ভয়টা দেখাইতে চায়, তাই না? তো এখন দেখেন আমি একজন প্রমিনেন্ট স্কলারকে একবার প্রশ্ন করছিলাম যে, নারী অধিকারের ক্ষেত্রে রাসূলুল্লাহ নারীদেরকে যেই জায়গা থেকে তুলে নিয়ে আসছেন, আমরা তো জানতাম যে নারীদেরকে কবর দেয়া হয়, তারপর হচ্ছে তাদেরকে যুদ্ধের সময় তাদেরকে বলাৎকার করা হয়, ধর্ষণ করা হয়। তো ওই এবং জায়গা নারী থেকে শিশু হলে নারী শিশু হলে হত্যা করে ফেলা হতো। হ্যাঁ, জি। তো এই জায়গা থেকে রাসূলুল্লাহ তো নারীদেরকে বের করে নিয়ে আসছেন, তাই না? তো এখন কি আমরা ঠিক রাসূলের জায়গাতে ফেরত যাবো? নাকি যেই
কন্টিনিউয়াস একটা ডেভেলপমেন্ট হইছে আমাদের পৃথিবীতে, সেই জায়গাটাকে অ্যাডপ্ট করে নেব। তো আমাদের ধারণা যে ইসলামিক স্কলাররা হয়তো এতটা ক্রিটিক্যালি ভাবেন নাই কখনো। আমাদের যারা মুসলিম আমরা সবসময় মনে করি যে রাসূলুল্লাহ যেই সমাজ ব্যবস্থা আমাদের জন্য তৈরি করে দিয়ে গেছেন, সেই সমাজ ব্যবস্থাতে ফেরত যাওয়াটাই আমাদের ধর্মীয় দায়িত্ব। কিন্তু আপনি যদি দেখেন পৃথিবী কখনো পেছন দিকে যায় না, উল্টা দিকে যায় না। পৃথিবীর যে তার কক্ষপথে যে ঘুরে চলা, দিন সামনে আর চলে। রাত্রির আবর্তন, আমাদের সামনে বয়স, পৃথিবীর এই যে টেবিলটার বয়স, এই লাইট, বাতি এই সবকিছু সামনের দিকে চলছে। ইভেন ভিডিও রেকর্ড কখনো পেছন দিকে যাবে না তো, তাই না? True. হয়তো আমরা প্লে করতে পারি কিন্তু রেকর্ড তো সামনের দিকেই যাচ্ছে। তো পৃথিবীতে কেউ কখনো চাইলেও কখনো কোনোদিন পেছনে ফিরতে পারবে না। সুতরাং রাসূলুল্লাহর সময়টাকে আমাদেরকে আমাদের সময়ে এনে ধারণ করতে হবে। এজন্যই ইসলামে ইজমা এবং কিয়াস এই ২ টা ফর্মুলাকে ওপেন রাখা হয়েছে যেন আমরা আমাদের সময় অনুযায়ী ইসলামের প্রিন্সিপালকে ধারণ করতে পারি। Right. আর এ কারণেই ইসলাম পৃথিবীর সমস্ত সময়ের জন্য একটা পারফেক্ট জীবন ব্যবস্থা। সো এখন যারা ভয় দেখায় তারা নিজেরা ভীতু, কারণ তারা তাদের যে জীবনাচার রয়েছে, যে অশ্লীলতা তারা চর্চা করে, যেই অন্ধকারের তারা চর্চা করে, সেই অন্ধকার তো থাকবে না। যদি সমাজটা আলোকিত হয়ে যায়, আমি কিন্তু আবার অন্ধকারের বিপক্ষে না। আমি মনে করি অন্ধকার আলোর জন্য প্রয়োজন। আপনি যদি হেরা গুহার অন্ধকারে রাসূলকে না পেতেন, তাহলে এই পৃথিবীব্যাপী এই আলোটা পেতেন না। সো অন্ধকার একই সঙ্গে এট দ্য সেম টাইম আমার জন্য গুরুত্বপূর্ণ। এজন্য অনেকে বলে যে নাস্তিক মুক্ত বাংলাদেশ চাই। আমি চাই না। আমি চাই নাস্তিকরা থাকুক। আমি চাই ভিন্ন মতের মানুষরা থাকুক। আর নয়তো আমার ফাংশনালিটি কোথায়? আমি কাদের জন্য কাজ করব? সো এরকমই যদি আপনি দেখেন যে যেমন এমন হয়েছে যে একসময় আপনার কি বলে আমরা যখন যেটা হয় আমাদের উচিত জাকাত দেয়া। হুম, আমরা অনেকেই জাকাতের কনসেপ্টে এখন আর বিশ্বাসই করি না। ট্যাক্সের কনসেপ্টে বেশি বিশ্বাস করি। সো একসময় এরকম আমি পড়েছি যে জাকাত দেওয়ার জন্য মানুষ পাওয়া যাচ্ছে না। হুম, হুম, হুম। এটা একটা ক্রাইসিস তো হ্যাঁ, মানে আসলে। যেই সময়কে তারা অন্ধকার বলতে চায়, সেই সময়টা এত সুন্দর ছিল Right. যে একজন অভাবী মানুষ পাওয়া যাচ্ছে না জাকাত দেওয়ার জন্য। তো আমরা যদি সেই সময়কে ফেরত আনতে চাই, এটা আমার মনে হয় না খারাপ কিছু। কিন্তু সেই সময় তো আর ফেরত আসবে না। সেই প্রিন্সিপালটাকে আমরা ধারণ করতে পারি। হয়তো আমাদের ইকোনমিক সিস্টেমকে নিয়ে নতুনভাবে ভাবার সুযোগ আছে। আমাদের এডুকেশন নিয়ে নতুন করে ভাবার সুযোগ আছে। আমাদের যে কালচারাল অ্যাক্টিভিজম, সেখানে যে অশ্লীলতা আছে, মানুষের জন্য ক্ষতিকর যে জিনিসগুলো আছে, ড্রাগ আছে, সমাজে নানান রকম জিনিস আছে যেগুলো অন্ধকার। তো আমার ধারণা যারা এই অন্ধকারের মানুষ, তারা কখনোই চায় না সমাজটা আলোকিত হয়ে যাক। এইজন্যই তারা এমন একটা জিনিস এস্টাবলিশ করে রাখে যেন সাধারণ মানুষ ভয় পায়। কিন্তু আমার ধারণা গত ১-১.৫ বছরে সাধারণ মানুষের এই ভয়টা কেটে গেছে। এবং জামাত নিজেও, জামাত তো একটা লিবারেল ইসলামিক দল, না? মানে যদি আপনি দেখেন জামাতকে কিন্তু কওমি বা ধরেন অন্যান্য ঘরানার যারা আছেন তারা কিন্তু ইসলামিক দলই মনে করেন না। রাইট। ইভেন ফতোয়া দিয়েছেন এরকম। হেফাজতের বড়, বড় যারা নেতা আছেন তারা অনেক সময় বলেন যে এটা কোনো ইসলামিক দল না। এদের মধ্যে ইসলাম নাই। তার চেয়ে বরং বিএনপি ভালো। তাই না? তো এইরকম বিষয়গুলোর কারণে আমরা অনেক সময়ই দেখতে পাই যে জামাত তার নিজের জায়গা থেকেও অনেকটা এগিয়ে আসছে সাধারণ মানুষের দিকে। সে এখন আর ইসলামিক রাষ্ট্রের কথা বলে না। সে কল্যাণ রাষ্ট্রের কথা বলে। যদিও জামাতের সমর্থকরা মনে করেন যে কল্যাণ রাষ্ট্র করে তারপর আমরা আস্তে, আস্তে ইসলামিক রাষ্ট্রের দিকে যাব। হুম। তো এইটাও একদিক থেকে মানে সেকুলাররা এটাকেও একটা ভয়ের কারণ হিসেবে দেখতে চায় যে আপনি তো ক্যামুফলেজ পরে আছেন। আপনি তো আপনার রিয়াল কথা কিন্তু বলতেছেন না। আপনি বলতেছেন আপনি কল্যাণ রাষ্ট্র করবেন, কিন্তু আসার পর এমনভাবে সবকিছু সিস্টেম সেট করে দিবেন যে এটা আস্তে, আস্তে শরিয়া রাষ্ট্র হয়ে যাবে। সো ভয় কিন্তু তাদের আছে। ইভেন ইজিপ্টে আপনি দেখবেন যে মুরসির কারণে যেই একটা মানে জোয়ার তৈরি হয়েছিল, আমাদের শহীদ মুরসি, উনার কারণে যে একটা নতুন পরিবর্তনের দিকে যাচ্ছিল ইজিপ্ট, সেখানে কিন্তু সেকুলারদের মূল কথা ছিল এইটা যে এরা ডেমোক্রেসি করে, কিন্তু এদের মাথায় কিন্তু ডেমোক্রেসি নাই। খেলাফতি আছে। হ্যাঁ, তো এরা আল্টিমেটলি দেশটাকে খেলাফতের দিকে নিয়ে যাবে। ইভেন তারা এই ধরনের অভিযোগই করছে আরকি আল্টিমেটলি। তো আমাদের দেশেও জামাতের ব্যাপারে এই ধরনের অভিযোগ আমাদের সেকুলার বন্ধুরা করতেই পারেন যে, আপনারা এখন ডেমোক্রেসির কথা বলতেছেন। ৫ বছর থেকে মানুষকে বুঝায় দিবেন যে সুশাসন আসলে কি? তখন তো মানুষ ঝুঁকে যাবে। ও! ইসলাম তাহলে এত সুশাসন দিতে পারে। তাইলে আমরা একটু ইসলামিক খেলাফতই করে ফেলি। তো তখন তো আপনি রাষ্ট্রকে খেলাফতের দিকে নিয়ে যাবেন। এই কারণে এখনই আমি বিরোধিতা করব ভাই। কারণ পরে আর বিরোধিতা করতে পারব না। আপনি সবাইরে ভাঁজ করে ফেলবেন। লোকজন তো তখন রাজি হয়ে যাবে। তখন তো আমি আর কিছু করতে পারব না। তখন তো ডাকসু তো এরকম জিতে যাবে। সেটাই। সো এইরকম ল্যান্ডস্লাইড বিজয় যদি হয়ে যায় তাহলে তো বিপদ। তাই না? ব্যালেন্স করারও কেউ থাকবে না তখন আর। তো এইসব কারণে এই ভয়ভীতিগুলো প্ল্যান্টেড সোসাইটিতে যেন মানুষ অ্যা ইসলামিক কোনো শক্তিকে ক্ষমতায় নিয়ে না আসে। জামাতকে নিয়ে আরেকটা বড় যেটা অভিযোগ বলতে আমি সমালোচনার জায়গা থেকে বলছি যেহেতু ব্যবচ্ছেদ করার চেষ্টা করছি জামাতের বর্তমান পরিস্থিতিটাকে। একটা বড় কথা হলো তারেক রহমান হ্যাজ আ প্ল্যান, বিএনপি হ্যাজ আ প্ল্যান, জামাত ডাজ নট হ্যাভ আ প্ল্যান।
জামাত যদি জিতে এই দেশ নিয়ে কি করবে জামাত বোধহয় নিজেও জানে না। এই ধরনের একটা ন্যারেটিভ বা এই ধরনের একটা কথা যারা জামাতকে কম পছন্দ করেন তারা বলেন। এই ব্যাপারে আপনার ডাজ জামাত হ্যাভ আ প্ল্যান? ওকে, আমি যেহেতু জামাতের কোর কমিটির কেউ না, আমি বাহির থেকে যতটুকু দেখি বা আমার চারপাশে থাকা জামাত পরিবারের মানুষজন বা হচ্ছে জামাতের বিভিন্ন নেতৃবৃন্দ যাদেরকে আমার রিড করার সুযোগ হয়েছে, তাদেরকে দেখি যে তাদের এক্সাক্ট মানে একেবারে স্পেসিফিক যদি আপনি প্ল্যান বলেন, তাহলে হয়তো কোনো প্ল্যান তারা এখনো জাতির সামনে হাজির করে নাই। হুম, কিন্তু একটা মানুষ চাকরিতে ঢোকার আগে সে সৎ থাকবে, এটা তো একটা প্ল্যান। ট্রু, সে কোথাও কোনো দুর্নীতি করবে না, এটা তো একটা প্ল্যান। ট্রু। সে সরকারি কোনো সুযোগ সুবিধা নিবে না, এটা তো একটা প্ল্যান। সে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করবে না, এটা তো একটা প্ল্যান। সে শুল্কমুক্ত গাড়ি নিবে না, এটা তো একটা প্ল্যান। যেটা জামাতের আমির তার ভাষণে কমপ্লিটলি আমাদের সামনে বলে গেছেন। জি। সো আমাদের অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যত সুন্দর, সুন্দর প্ল্যানই হাজির করুক, সে কিন্তু এটা বলতেছে না যে আমি সৎ থাকবো। সে কিন্তু এটা বলতেছে না আমি দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলবো। সে কিন্তু এটা বলতেছে না আমার এমপিরা কেউ ফ্ল্যাট নিবে না। সে কিন্তু এটা বলতেছে না আমার এমপিরা কেউ গাড়ি নেবে না। সো উই হ্যাভ এ প্ল্যান, ইটস এ ওয়ান্ডারফুল লাইন, যেটা বারাক ওবামা বা হচ্ছে আপনি দেখবেন বিশ্বের বড়, বড় নেতারা এই ধরনের লাইন ব্যবহার করেন। কিন্তু সেই প্ল্যানটা কি সেটা আমরা এখনো জানি না। বাট আমরা জানি যে তাদের একটা প্ল্যান আছে। কিন্তু জামাতের উই হ্যাভ এ প্ল্যানের মতো হয়তো এরকম লুক্রেটিভ বা ঝলমলে কোনো বাক্য নাই। কিন্তু কি প্ল্যান তার আছে সেটা কিছুটা ভিজিবল, যে সে যেখানেই যাবে সততার সাথে কাজ করবে। সে যেখানেই যাবে দুর্নীতি এবং অন্যায়ের সাথে সে মিশবে না। এবং রাষ্ট্রকে পরিচালিত হওয়ার জন্য যে ব্যাকবোন লাগে, যে মজবুত একটা আম ঈমান, একটা বিশ্বাস লাগে, সেই জিনিসটা তার আছে। আপনি দেখবেন যে আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলি, আমার আব্বু আমাকে একটা ভালো মানুষ তৈরি করতে চেষ্টা করেছেন। আমি প্রফেশনালি কি হবো এটার কোনো প্ল্যান আব্বুর ছিল না। আব্বুর প্ল্যান ছিল আমি যেন সৎ, যোগ্য নাগরিক হই। আমি যেই প্রফেশনে যাই সেই প্রফেশনে আমি শাইন করব। আমি এখন ফিল্ম মেকিং করতেছি। ফিল্ম মেকিং এ আমার একটা শাইন হওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়ে আছে। আমি যদি প্রফেশনালি টিচার হতাম তাহলে সেখানেও শাইন করার একটা পসিবিলিটি তৈরি হতো। আমি যদি সায়েন্টিস্ট হতাম, দেখেন আপনি কারণ প্ল্যান করে, বেসটা ঠিক করেছেন। হ্যাঁ, আপনি প্ল্যান করবেন অনেক কাজের, কিন্তু আপনি যদি সৎ না হন, আপনি সেই কাজের প্ল্যান করে জাতিকে কি উপহার দিবেন? আপনি যদি ব্যক্তিগত জীবনে নৈতিক না হন, তাহলে সেই প্ল্যান করে আপনি সেই প্ল্যান করে তখন আপনার এই মেট্রো রেলই হবে। সেই প্ল্যান করে আপনার বড়, বড় স্ট্রাকচার তৈরি হবে। কিন্তু সৎ এবং যোগ্যতার ভিত্তিতে যে একটা নৈতিক ভিত্তি, এই জিনিসটা থাকবে না হয়তো। সেই কারণে আমি মনে করি যে জামাত হ্যাজ এ প্ল্যান, এরকম কোনো চমকদার কথা জামাত বলে না। জামাত বলে, "আমার লোকটা ক্ষমতায় গেলে আপনি একটা ভিন্ন বাংলাদেশ পাবেন। যে বাংলাদেশ অতীতে কেউ কখনো দেখে নাই।" অলরাইট। আমি যদি পরের সমালোচনাটায় যাই ভাই, যে জামাত যদি সরকারে জিতেও আসে, আ তাহলে বহির্বিশ্বে ওই সম্পর্কটা জামাতের নাই। দেখা যাবে যে আমেরিকা আক্রমণ করে গেছে, অমুক আক্রমণ করেছে, তমুক আক্রমণ করছে। আমরা একটা জঙ্গিবাদী দল হয়ে যাব। এই ধরনের একটা ন্যারেটিভ দিয়ে আমাদেরকে দখল করে নেওয়া সহজ হবে। এই ধরনের একটা ভয় ঢোকানোর কথা বলেন, ভয়ের কথা বলেন অনেকেই। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? জামাতের কি আমেরিকার সাথে সম্পর্ক ভালো কিনা বা অন্যান্য দেশের সাথে সম্পর্ক ভালো কিনা? একসময় হ্যারি কে টমাসকে জামাতের আমেরিকা শাখার আমির বলা হইতো। হ্যারি কে টমাস জামাতের প্রচুর প্রোগ্রামে আসতেন। বাংলাদেশে যে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত ছিলেন আরকি। তো ইন্টারেস্টিংলি আমার ধারণা বাংলাদেশের অন্যান্য দলের চেয়ে এটা অবশ্যই আমাদের খিলাফাপন্থী বা আমাদের যারা ডেমোক্রেসির এগেইনস্ট এ আছেন যে ভাই ও বোনেরা, যারা উম মনে করেন যে ডেমোক্রেসি হচ্ছে কুফফার, তাদের জন্য হয়তো খুব মুখরোচক একটা কথা হবে বা তারা এটাকে শেয়ার করতে পারেন। যে জামাতকে হয়তো আমেরিকা এতটা শত্রুতার দৃষ্টিতে দেখেন না, যতটা শত্রুতার দৃষ্টিতে অন্য ইসলামিক এক্সট্রিমিস্ট গ্রুপগুলোকে দেখা হয়। হ্যাঁ? কারণ জামাত তো তার ফর্মুলাতে পার্টিসিপেট করতেছে। ডেমোক্রেসি। এটা তো ওয়েস্টার্ন ফর্মুলা না? ট্রু। সো সে তো পার্টিসিপেন্ট। সে ডেমোক্রেসির সব নিয়মকানুন মেনে এখানে অংশগ্রহণ করতেছে। তো তার ভয় তো যে ডেমোক্রেসিতে আসতেছে না তাকে নিয়েই। রাইট, তাই না? রাইট। এবং আপনি দেখবেন যে বিভিন্ন রাষ্ট্রদূতরা জামাতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতেছেন। তারপর হচ্ছে জামাতের পলিসিগুলো জানার চেষ্টা করতেছেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন নেতৃবৃন্দ তারাও কথা বলার চেষ্টা করতেছেন। যেহেতু জামাতের এখন একটা পসিবল একটা ফিউচার দেখা যাচ্ছে। সুতরাং যে ভয়টা আমরা সবাই করি, সেই ভয়টা আমার ধারণা উপরের লেভেল থেকে বা সো কল্ড আব্বু, আব্বুদের লেভেল থেকে হয়তো এই ভয়টা নাই মানে জামাতের দুনিয়ার ব্যাপারে। আব্বুদের।
হ্যাঁ, এইটাই ওইটাই। হচ্ছে মানে ডোনাল্ড তারা কিন্তু কমেন্টে আব্বু বলে আরকি যে হ্যাঁ, ওকে। আব্বুদের মতের বাইরে চলে যাবে, হ্যাঁ? সো আমি ওই শব্দটাই তাদের জন্য ব্যবহার করলাম আরকি যে তারা যেন এটা শেয়ার করতে পারে এবং এই মজাটা তারা নিতে পারে আরকি। জামাতের বিষয়ে আরেকটা বড় সমালোচনা হচ্ছে যে জামাত জান্নাত বেচে। এমন দেখেছি আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিছু, কিছু নেতা অফকোর্স উপরের সারির নন, তারপরের সারিরও নন। কিন্তু মাঠ পর্যায়ের কোনো নেতা এই ধরনের বক্তব্য দিচ্ছেন যে জামাতে ভোট না দিলে আপনার আসলে জান্নাতটাই ছুটে যাবে। এইটা একটা বড় সমালোচনার জায়গায় তৈরি হয়েছে যে আপনি কি জান্নাত বাই সেল করা শুরু করেছেন কিনা? এই ধরনের এবং আরো কিছু নেগেটিভ মন্তব্য আমি আর এক্সাম্পল এ গেলাম না। এইটা জামাত একটা ক্যাডার ভিত্তিক দল বা ডিসিপ্লিনড একটা দল। আ কেন এমন হচ্ছে যে এই মন্তব্যগুলো বা জামাত কি আসলে এটাকে আস্তে এটাকে কি সিড ইন করার চেষ্টা করছে কিনা থট গুলো মানুষের মধ্যে? ওকে। আ আমার ধারণা জামাতের অ্যাজ এ পলিসিতে এই জিনিসটা নাই যে সে জান্নাত সেল করবে। বাট যেহেতু একটা ধর্মভিত্তিক দল এবং তার নেতাকর্মীরা ধর্মীয়ভাবে ইন্সপায়ার্ড, আপনি দেখবেন যে তারা যে দিনরাত খাটতেছে, অন্যান্য দলে কেউ কিন্তু এইভাবে দিনরাত খাটবে না টাকা-পয়সা ছাড়া। ট্রু। তো সে কিসের জন্য খাটতেছে? বিরিয়ানি ছাড়া। ট্রু। হ্যাঁ, সেটাই। একদম। সে কিসের জন্য খাটতেছে? একটা লোকাল কর্মী সকাল থেকে সন্ধ্যা গণসংযোগ করতেছে তার নেতার সাথে। কিসের জন্য? ঘামে ভিজে যাচ্ছে এই শীতের মধ্যে। কষ্ট করতেছে, লোকজনের কাছে যাচ্ছে। টাকার জন্য? সে কি টাকা পাবে? আবার আগামী ৫ বছর ক্ষমতায় থাকলে সে কি কোনো সুযোগ সুবিধা পাবে নেতার কাছ থেকে? আমার ধারণা জামাত তার নেতাকর্মীদেরকে কখনো এইভাবে বড় করে নাই বা এইভাবে তৈরি করে নাই যে তারা দুনিয়াবি কোনো সুযোগ সুবিধার জন্য এই ধরনের খাটাখাটনিগুলো করতেছে। তারা কিসের জন্য করে? জান্নাতের জন্য। দেখেন এই জান্নাত বেচা-কেনার ব্যাপারটা তো আল্লাহই করছেন আমাদের সাথে। আল্লাহ বলে দিয়েছেন যে আমরা মুমিনদের সাথে একটা লেনদেনে যাচ্ছি না? জি, ব্যবসা। জি। যে সব স্পষ্ট লাইন আছে। হ্যাঁ, কোরআনের স্পষ্ট আয়াতই আছে যে আল্লাহ মুমিনদের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে ক্রয়-বিক্রয়ের একটা জায়গায় মানে একটা বিজনেস লেনদেনের মতোই ব্যাপার, তাই না? সো আমি এটাকে কখনোই মনে করি না জামাতের এটা করা উচিত। কিন্তু যদি কেউ বাংলাদেশে অথরিটি রাখে যে কিনা জান্নাতের টিকেট বেচবে, তাহলে কোনো ধর্মীয় দলই এটা বেচতে পারে। যদিও জান্নাতের টিকেট বিক্রি করাটাই হচ্ছে আসলে ধর্মীয়ভাবে একটা নিষিদ্ধ কাজ। বুঝছেন কিনা? মানে আমি এটাকে ওন করি না এই কাজটাকে। হু, হু। আমি এটাও মনে করি না যে এই কাজটা জামাতের জন্য উচিত এবং জামাতের সাধারণ কর্মী বা একটু নিচের লেভেলে যারা এই ধরনের কাজকর্ম করতেছে জামাতের উচিত তাদেরকে কন্ট্রোলে নিয়ে আসা। তারা যেন এই ধরনের কথাবার্তা না বলে। কারণ জামাত তো একটা পলিটিক্যাল পার্টি। এখন একজন ইমাম যখন মিম্বরে দাঁড়িয়ে কথা বলেন তখন সে কার কথা বলেন? জান্নাতের কথা বলেন। ট্রু। মৃত্যুর পরের জীবনের কথা বলেন। ইসলামে তো মৃত্যুর পরের জীবন যদি আমরা অস্বীকার করি তাহলে পৃথিবীতে আমাদের আর কোনো কাজই কন্ট্রোলড হবে না। তাই না? ট্রু। কারণ আপনি একটা মানুষ যদি ১০০ টা খুন করে তাহলে তার একটা খুনেরই শাস্তি আপনি দিতে পারবেন। বাকি ৯৯ টা খুনের শাস্তি আপনি কিভাবে দিবেন? এই সেটার জন্য দুনিয়ায় সম্ভব না। হ্যাঁ, সো সেটার জন্য পরকালের দরকার আছে। আবার আপনি এত ভালো কাজ করলেন যেটার কোনো ফলাফল আপনি দুনিয়াতে পান নাই। তাহলে সেটা আপনি কোথায় পাবেন? জান্নাতে গিয়েই পাবেন। তো জামাত অ্যাজ এ ইসলামিক পলিটিক্যাল পার্টি সে তার সমস্ত কাজকর্মকে জান্নাত জাহান্নামের একটা হিসাব নিকাশের মধ্য দিয়েই দেখে। ওই লেন্সেই দেখে। ওই লেন্সেই মানে এই দেখে। কাজটা করলে মানে আল্লাহ খুশি আল্লাহ হবেন খুশি কি হবেন এবং না? হ্যাঁ, কারণ জামাতের হোল পলিটিক্সটাই তো দাঁড়ায় আছে এটার উপর যে সে জান্নাতের বিনিময়ে দুনিয়াতে এই কষ্টগুলো করতেছে। যারা জান্নাতের বিনিময় ছাড়া দুনিয়াতে আমাদের যে সকল বামপন্থী বন্ধুরা আছেন, সৎ থাকার চেষ্টা করেন বা আপনি সেকুলার অনেক মানুষকে পাবেন সৎ থাকার চেষ্টা করেন যাদের জান্নাতের কোনো হিসাব নিকাশ নাই। যারা জান্নাতে যাইতেও চান না, হ্যাঁ? কোনো আগ্রহ নাই, হ্যাঁ? তাদের ব্যাপারটা তো টোটালি ডিফারেন্ট। কিন্তু যে মানুষগুলো জান্নাতের প্রতি একটা আকৃষ্ট মাইন্ডসেট থেকে রাজনীতি করেন, সে তো তার কথায় কখনো ভুলে হলেও জান্নাত চলে আসবে। কিন্তু এটার অথরিটি তো অন্য কোনো দলের নাই। অন্য কোনো দল এটা ক্লেইম করতে পারে না তো। আপনি দেখবেন যখন আমাদের বিএনপির বন্ধুরা এসব কথা বলেন তখন শুনতে হাস্যকর লাগে। জামাত বললেও হাস্যকর লাগে অবশ্যই। কারণ সে এমন একটা পলিটিক্স এখন বিএনপি তো এটা সেল করতে পারতেছে না। কারণ বিএনপি তো ধর্মীয় ওর দল না। ফান্ডামেন্টালস এটা নাই আরকি। হ্যাঁ, সেই জায়গা সে দুনিয়ার হিসাব নিকাশেই চলে। তো তার পক্ষে এটা কখনোই সেল করা সম্ভব না। এ কারণে তার বিরোধিতাটাও যৌক্তিক, একেবারে অযৌক্তিক না। মানে ভাই এটা আপনার নজরে নিশ্চয়ই এসেছে যে নন জামাত যারা রয়েছেন তাদের অনেক প্রার্থী এখন মাথায় টুপি পরছেন। উনি হয়তো আগে সেকুলার রাজনীতি বিশ্বাস করতেন বা এখনো হয়তো করেন। এই চেঞ্জটা কি জামাতের এক ধরনের অর্জন কিনা? যে বা আপনি কি আসলে সাধারণ মানুষের ব্যাপারটা মনে করেন কিনা যে এইটা আ তারা মনে করছে যে আমার নেতা আ তার আসলে ইসলাম সম্পর্কে একটা ক্লিয়ার মাইন্ডসেট দরকার। একটা ক্লিয়ার আ স্ট্যান্ড পয়েন্ট দরকার। ওকে। এটা আমাদের বাংলাদেশে গত ১৫ বছরে ইসলামের দিকে মানুষের যে ঝুঁকে যাওয়ার একটা যে অ্যা
পরিস্থিতি তৈরি হয়েছে এবং সাধারণ মানুষও কিন্তু ওয়াজ শুনে অনেক বেশি ইসলামের প্রতি একটা মানে সফট হার্ট একটা আছে তাদের। তো রাজনীতির মাঠে তো এগুলো অবশ্যই আগে থেকেও আপনি দেখবেন যে শেখ হাসিনাও কিন্তু হিজাব-টিজাব করে ভোট চাইছিলেন, তাই না? জি, তো ভোটের পরে কিন্তু হিজাব আস্তে, আস্তে খুলেই গেছে। ট্রু। তো এখন ধরেন যারা ভোটের রাজনীতিতে টুপি পরে আসতেছেন, এটাকে আমি নেগেটিভলি দেখতে চাই না। কিন্তু যদি কেউ ধর্ম ব্যবসার অভিযোগ ইসলামী দলগুলোর প্রতি তোলে, তাহলে আমি বলব যে ইসলামী দলের চেয়ে এইটা বেশি পরিমাণে ধর্ম ব্যবসা। কারণ আপনি একটা সিজনে এসে মানুষকে কনভিন্স করার জন্য টুপি পরতেছেন, কিন্তু আপনি এটা আদতে বিশ্বাস করেন না বা অন্তরের ভিতরে এটা নাই। সেদিক থেকে একটা ইসলামিক দল কিন্তু আরো বেশি এটাতে বিশ্বাস করে। সো সে যদি টুপি পরে আর আপনি যদি টুপি পরেন, ২ টার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। কিন্তু আমি এটাকে নেগেটিভলি দেখতে চাই না। কারণ সাধারণ মানুষ যেহেতু ধর্মে বিশ্বাস করে, এখন কোনো লোক যদি নির্বাচনের জন্য টুপি পরার পর সে তার ক্ষমতায় গিয়ে সাধারণ মানুষের ভোটটাকে কাউন্ট করে রাখে যে, "আমি তো ধর্মের প্রতি বিশ্বাসী মানুষদের ভোটের মাধ্যমে বিজয়ী হইছি। সো আমার এমন কোনো আইন করা উচিত হবে না যেটা ধর্মের বিপক্ষে যায়।" এটাকে আমি একটা ভালো মানসিকতা হিসেবে দেখি। দেখতে চাই আরকি। আমি মানে উনি জানি না যদি কতটুকু এই পর্যন্ত যেতে ফান্ডামেন্টালি পারবে। বদলায় তাহলে ঠিক আছে। এটা ঠিক আছে। হ্যাঁ। কিন্তু পরে আবার জনগণকে টুপি পরাতে চাইলে তখন তো আসলে তখন আর আসলে এটা ঠিক নাই। রাইট, অথবা টুপি খুলে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করলে সেটা আর তখন ঠিক থাকবে না আরকি। রাইট। জামাত সমর্থিত বা জামাতের সাথে কানেক্টেড ইসলামী ছাত্র শিবির, তারা বাংলাদেশের পরিস্থিতিটা এমন হয়েছে এখন যে নির্বাচনে দাঁড়াবে ওই নির্বাচনে জিতে যাবে এরকম। মানুষ মাত্রই শিবির। রাইট, ব্যাপারটা এরকম হয়েছে। এবং তারেক রহমান আসার পরেও যে নির্বাচনটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, সেখানেও দেখা গেল শিবির ফাইনালি ম্যাসিভ উইন। এটার পরে একটা বড় মানুষের মানে যারা আসলে জামাত পছন্দ করেন না, তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়ে এটা একটা ক্যাপটিভ ভোটার গ্রুপ। তারা ওখানেই থাকে, ওটা সম্পর্কে তারা জানে এবং এরা সচেতন, এরা মূর্খ না। কিন্তু সারা বাংলাদেশের মানুষ এরকম নন। আমার কাছে রিডিংটা আসে হচ্ছে তাহলে সারা বাংলাদেশের মানুষ কি মূর্খ? আমাদের চাঁদপুরের ভাষায় বলে মুরুক্ষ। তো তাইলে কি সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ ২০২৬ এ এখনো মূর্খ আছেন যারা সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না যে কাকে ভোট দেওয়া উচিত? আমি এটাকে অবশ্যই আপনি যেই জায়গা থেকে দেখার চেষ্টা করছেন, সেই জায়গা থেকেই আমি অনেকটা পজিটিভলি একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি স্টুডেন্টরা একটু সফিস্টিকেটেড অবশ্যই। আর যাদেরকে আপনি বলছেন বা যাদেরকে অন্যরা অ্যাড্রেস করতে চায় মূর্খ মানুষ হিসেবে, যাদের নিজেদের কোনো এজেন্সি নাই, যারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না, সেই মানুষগুলোর মধ্যেও একটা ব্যাপক পরিবর্তন বেশ কিছু বছরে ঘটেছে। আপনি দেখবেন যে সাধারণ মানুষের মতামতের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াও একটা ভূমিকা রাখতেছে এবং মানুষগুলো YouTube এ, TikTok এ নানান রকম ভিডিও দেখে, সেগুলো থেকে ইনফ্লুয়েন্স হয়। সাধারণ মানুষের ফিলোসফিও যে একেবারে নাই তা কিন্তু না। তার নিজস্ব চিন্তা আছে, তার সোশ্যাল যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের মধ্য থেকেই সে এটাকে যাপন করার চেষ্টা করে। হ্যাঁ? উদযাপন করার চেষ্টা করে। তো সেই দিক থেকে বললে যেহেতু বাংলাদেশের রাজনীতিতে এই ডাকসু, চাকসু, রাকসু, জকসু হুম, একটা অ্যা নতুন ধরনের একটা আলোড়ন সৃষ্টি করেছে। সেদিক থেকে এটার একটা ইনফ্লুয়েন্স একেবারে যে থাকবে না তা না জাতীয় নির্বাচনে। কিন্তু এটাই পুরোটা না। কারণ আপনি দেখবেন এখনো মানুষ অনেক অভাবী, সাধারণ মানুষ। সাধারণ মানুষের জীবন, সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের জীবন ভয়ংকর রকমের নিষ্পেষণ, নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়েই যায়। বাংলাদেশে যারা একটু অপরচুনিটির মধ্যে আছে, যারা একটু হায়ার মিডল ক্লাস, তারা হয়তো সমাজকে একভাবে দেখে। কিন্তু আপনি লোয়ার ক্লাসের মানুষের কাছে যান, আপনি দেখবেন তার হৃদয় ভরা দুঃখ, তার চোখ ভরা অশ্রু, কিন্তু কাউকে সে এটা বলতে পারে না। সো এই সুযোগগুলো তো অনেকগুলো রাজনৈতিক দল নিবে অবশ্যই, তাই না? যেই যাদের ক্যাপাসিটি আছে এই মুহূর্তে আওয়ামী লীগের রেখে যাওয়া সম্পদ ব্যবহার করার, খরচ করার। আবার যাদের ক্যাপাসিটি আছে নিজেদেরই হয়তো অনেক ব্যবসা-বাণিজ্য আছে, অনেক ভালো কিছু আছে যেখান থেকে তারা খরচ করতে পারবে, ইনভেস্ট করতে পারবে এই নির্বাচনে। তারা তো এই মানুষগুলোর কাছে যাবে। এই মানুষগুলো খুবই সরল। খুব সহজে এরা প্রতারিত হয়ে যায়। এই মানুষগুলো আপনি দেখবেন যে জুলাইয়ে যারা প্রাণ দিছে তারা কিন্তু এই সাধারণ মানুষ। ট্রু। যখন কিছু একটু এলিট বা হচ্ছে একটু সফিস্টিকেটেড ফ্যামিলির বাচ্চারা প্রাণ দেয়া শুরু করছে তখন আমরা নড়ে চড়ে বসছি। কিন্তু তার আগ পর্যন্ত ইটস ওকে। মানুষ এভাবে মরে যাইতেই পারে। ভেরি এরকম ট্রু। একটা মাইন্ডসেট আমাদের ছিল। তো এই সাধারণ মানুষগুলো রাজনীতিতে বলি হয়। এই সাধারণ মানুষগুলো রাজনীতিতে ইউজড হয়। এই সাধারণ মানুষগুলো পরবর্তীতে রাজনীতির খেলার কারণে দৃশ্যপট থেকে আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যায়।
এই সাধারণ মানুষগুলোকে আর কেউ কাউন্ট করে না নির্বাচনের পর। কিন্তু আপনি দেখবেন নির্বাচনের আগে তাদেরকে কার্ড দেয়া, তাদেরকে টাকা পয়সা দেয়া, আবার বলতেছেন কেউ জান্নাতের কথা বলে। তো এরকম নানান কথা, নানান দল নানানভাবেই এদেরকে কনভিন্স করার চেষ্টা করে। তো এদের এজেন্সি একেবারে নাই তা না, কিন্তু এরা আসলে কনভিন্সড হয়ে যেতে পারে যেকোনো মুহূর্তে, যেকোনো দিকে। এজন্য আমরা এদেরকে এখনো পর্যন্ত মানে একটা আনসার্টেইন অবস্থার মধ্যে আমরা দেখতে পাই যে আসলে কারা এখানে খেলাটা খেলবে। আমার একটা কথা মনে পড়ে গেল। জাস্ট একটু শেয়ার করি। আমাদের এলাকায় একটা কথা আছে যে, এখন আর পানি ফুস করে না। নির্বাচনের পরে পানি ফুস করে না। রাইট। আগে ফুস যে করত। আগে যখন নির্বাচনের আগে আসতাম তখন আমাকে একটা কার্বোনেটেড ড্রিংক দেয়া হইতো। হুম। আমি মজও খাইতাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং ওই পানিটা মজা লাগতো। দেখতে সাদা পানির মতো, কিন্তু ফুস করে। কিন্তু ফুস করে। হ্যাঁ, শব্দ হয় একটা খুললে। হ্যাঁ। একটা আওয়াজ হয়। কিরে আমি যখন নির্বাচিত হয়ে গেল আমার নেতা, তারপরে আবার আসলাম। এবার আর পানি ফুস করে না। এবার আর পানি মজাও লাগে না, মিষ্টি নাই। সো তখন বলে আরকি যে নির্বাচনের পরে পানি আর ফুস করে না। এজন্যই তো আসলে অ্যাকাউন্টেবিলিটি। যে আমি যে জনতার ভোটে নির্বাচিত হচ্ছি, সেই জনতার প্রতি কতটা অ্যাকাউন্টেবল আমি থাকছি। দেখেন ইসলামী রাজনীতি যারা করে, তাদের কিন্তু অ্যাকাউন্টেবিলিটি শুধুমাত্র মানুষের কাছে তা না। তাদের তো আল্লাহর কাছেও একটা জবাবদিহিতার জায়গা আছে, তাই না? True, পরকালের একটা ভয় আছে। true. আমি জানি যে সিস্টেমের মধ্যে ঢুকলে অনেকেই দূষিত হয়ে যান। হয়তো রাজনৈতিকভাবে নির্বাচিত হয়ে যাওয়ার পর যেই লেভেলে আমরা বলতেছি দুর্নীতিমুক্ত থাকবো, সেই লেভেলে থাকাটা শুরু থেকে কতটা চ্যালেঞ্জিং হবে, কতজন দুর্নীতিমুক্ত থাকতে পারবেন। কারণ আপনি দেখেন জুলাইতেও একটা সারপ্রাইজিং উইনিং হয়ে গেছে না? মানে একটা সারপ্রাইজিং বিজয় জুলাই। তো জুলাইয়ের সময় যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের ব্যাপারে নানান রকম অভিযোগ অনেক সময় আমরা শুনতে পাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে তাকে ওইভাবে তৈরি করা হয় নাই। দেখেন আমি সবসময় বলি যে সততা মাইন্ডসেটের বিষয় না। এটা প্র্যাকটিসের বিষয়, চর্চার বিষয়। আপনি অনেক বছর ধরে সততার প্র্যাকটিস করে একসময় আপনার মাইন্ডসেটটা তৈরি হবে এবং তখন থেকে আপনি স্ট্রিক্টলি সৎ হইতে পারবেন। আপনি আজকে মনে করলেন বাংলাদেশের জন্য অনেক কিছু করবেন। কালকে চেয়ারে বসলেন আর কালকে আপনি সৎ লোক হয়ে পৃথিবীকে বদলায় দিবেন বা বাংলাদেশকে বদলায় দিবেন। ইটস নিয়ারলি ইম্পসিবল। সুতরাং যেই দলগুলো তাদের কর্মী, তাদের সাথী, তাদের সদস্য বা তাদের রুকন, তাদেরকে অনেক বছরের ট্রেনিং এর মাধ্যমে একটা জায়গায় নিয়ে আসে, সেই দলগুলোর জন্য অন্য দল থেকে পরিচ্ছন্ন থাকা সহজ। আমি বলছি না কমপ্লিটলি সে পরিচ্ছন্ন থাকতে পারবে। কিন্তু তুলনামূলকভাবে অন্য দলের চেয়ে ক্লিন থাকাটা একটা সম্ভাবনা আছে আরকি। জামাত নিয়ে অনেক কথা হলো। আমি একটু এনসিপি নিয়ে কথা বলতে চাই। কারণ এখনকার যারা রাজনৈতিক সচেতন মানুষ, তারা সবাই এনসিপির নাম জানেন। মজার ব্যাপার ভাই, একটা দল, আমরাও তো আসলে যতদিন দেখেছি নতুন দল তৈরি হয়েছে। মার্কাটা চেনাইতে পারে নাই। নামটা চেনাইতে পারে নাই। হয়তো এই স্পেসিফিক পারসনটাকে চিনি। যেমন আমি ভিপি নূরকে চিনি। ১০ টা মানুষকে যদি জিজ্ঞেস করি উনার দলের নামটা কি? হয়তো ৪ টা মানুষ বলতে পারবে। যদি জিজ্ঞেস করি মার্কাটা কি? হয়তো ১ টা মানুষ কথা বলতে পারবে। কিন্তু এনসিপি, ওরা যেই অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্মালো, এত প্রিভিলেজ যে সবাই এখন এনসিপির নাম জানে। সবাই এখন ওর মার্কাটা জানে। কিন্তু এনসিপি প্রত্যেকটা পদে ওই জায়গাটায় আসলে আর থাকতে পারল না, যেই জায়গাটায় মানুষজন একটা বিকল্প ভাবছিল। যে ওর কাছ থেকে বাংলাদেশে মেইনস্ট্রিম যারা রাজনীতি করে তাদের বাইরে একটা চমৎকার বিকল্প আমি পেয়েছি। আমি এর উপর ভরসা করব। একে আমি সরকারে নিয়ে আসবো অ্যান্ড দেন আমি বাংলাদেশের চেঞ্জগুলো পাবো। আ এই মুহূর্তে দাঁড়ায় আপনার কি মনে হয় যে আসলে এনসিপি কোথায় দাঁড়ায় আছে? আপনি যদি ইমরান খানের রাজনীতি দেখেন, সেও তো নতুন রাজনীতি করছে না? জি। তার পার্টি বিল্ডিং, তার জার্নি, সে ১ম বার নির্বাচনে একদম তো তার কোনো আসনই পায় নাই। এক তো বেশিরভাগ লোকই জামানত বাজেয়াপ্ত হয়েছে হ্যাঁ, এরকম হ্যাঁ, আরকি। হ্যাঁ। তো জার্নিটা পলিটিক্যাল জার্নিটা ইটস নট দ্যাট ব্লাক অ্যান্ড হোয়াইট। জুলাই যেহেতু একটা সারপ্রাইজিং সবসময় আমরা বলি। তো জুলাইয়ের যে যোদ্ধারা তারা সাহসের কারণে আমাদের কাছে পরিচিত। কিন্তু তাদের যে দলের জন্য যে একটা স্ট্রাকচার তৈরি হওয়া, তাদের নিজেদের মাইন্ডসেটেও পরিবর্তিত বাংলাদেশে এই জায়গাগুলোতে মানে বাংলাদেশের যে কমপ্লেক্স রাজনৈতিক আম ফিল্ড, এখানে কাজ করাটাও তাদের জন্য একটা চ্যালেঞ্জিং ইস্যু ছিল। ইভেন ক্ষমতায় আমরা যখন দেখতে পাই যে ক্ষমতায় উপদেষ্টা হিসেবেও ছাত্রদের প্রতিনিধি ছিলেন। তারপর ওভারঅল আমরা কিন্তু দেখলাম যে আসলে গত ১৬ বছরে ফ্যাসিস্ট স্টাবলিশড যেই ডিপ স্টেট বা হচ্ছে যেই মানে খোলা চোখে দেখা যায় না এমন যে রাষ্ট্র, সেই রাষ্ট্রটাতে তারা কিন্তু কোনো টাচই করতে পারে নাই। তাই না? কারণ ওইটা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে।
দৃশ্যমান কোনো সংস্কার হয় নাই ওই জায়গায়। হ্যাঁ, তো এটার জি। পেছনে মূল কারণই হচ্ছে অনভিজ্ঞতা। আপনার শরীরে শক্তি থাকলে আপনি চেয়ার থেকে একজনকে ফালায় দিতে পারবেন। কিন্তু ওই চেয়ারের ওজনটা নেয়ার জন্য আপনার তো অভিজ্ঞতা দরকার। ট্রু। তো যেহেতু আমাদের ছাত্র রাজনীতির নতুন যেই স্টারগুলো যাদেরকে আমরা দেখতে পাই, আমাদের সামনে হাজির হয়েছেন জুলাইয়ের এই অভ্যুত্থানের মাধ্যমে, তাদের রাজনৈতিক অভিজ্ঞতার অনেক রকম ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, যেগুলো গত ১ বছর এনাফ টাইম না। সো আমি বলব যে এখন তারা যেভাবে ডেভেলপ করে নিচ্ছে, নিজেদেরকে গুছাচ্ছে, তাদের মধ্যে ভাঙন হচ্ছে, কেউ চলে যাচ্ছে, কেউ থাকতেছে। এটা খুব স্বাভাবিক পরিক্রমা। এর 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 বাইরে কিছু হওয়ার কথা না। বরঞ্চ আমরা অবাকই হইতাম যদি এটা খুব টাইট একটা একেবারে চমৎকার একটা বিষয় হয়ে যেত, বা অনেক, অনেক চমৎকারভাবে তারা ফাংশন করত। তাইলে আমরা বরঞ্চ অবাকই হতাম। কারণ নতুন দল ফর্ম করে এটাকে টিকিয়ে রাখাটাও তো একটা চ্যালেঞ্জিং। আপনি দেখবেন যে জামাত এবং বিএনপি বা আওয়ামী লীগ এর বাইরেও অনেক রাজনৈতিক দল বাংলাদেশে গত ৫০ বছরে তৈরি হইছে। রাইট। আমাদের সামনে এক্সাম্পল হিসেবে আপনি বিকল্প ধারার কথা বলতে পারেন, তারপর এলডিপির কথা বলতে পারেন। এরকম অনেক রাজনৈতিক ধারা, রাজনৈতিক চিন্তা, রাজনৈতিক অ্যাক্টিভিজম তৈরি হয়েছে, কিন্তু কোনোটা হালে পানি পায় নাই। এর কারণ হচ্ছে কি? এর কারণ হচ্ছে মানুষ স্বভাবতই বড় যে এন্টিটি সেটাকে পছন্দ করে, বা সেটাকেই আঁকড়ে থাকতে চায়। ছোটখাটো কোনো কিছুতে সে যতই ফিলোসফিক্যালি স্ট্রং হোক, সেটাকে ইভেন এখন আপনি এই নির্বাচনেও আপনি দেখতে পাবেন যে একটা বড় অংশ ভোটার, তাদের মাইন্ডসেট হচ্ছে যে জিতবে তারে ভোট দিব। ভোটের আগে তো হার জিতের কোনো ব্যাপার ডিসাইড করা যায় না। সবচেয়ে বড় ব্যাপার আমার ভোটটা নষ্ট করব না। হ্যাঁ, মানে ভোট যে নষ্ট হবে। হারবে হ্যাঁ, তারে ভোট দিয়ে লাভ কি? হ্যাঁ, তারে ভোট দিয়ে লাভ। হ্যাঁ, তো হয়তো আমাদের বিএনপির বন্ধুরাও এরকম একটা চিন্তায় আছেন যে যেহেতু জনগণ অনেকেই মনে করেন বিএনপি জিতবে। সো যেই ফ্লোটিং ভোটাররা আছে তারা হয়তো তাদের ভোটটা নষ্ট করবে না জামাতকে দিয়ে। তারা বিএনপিতেই ভোটটা দিবে। আবার জামাতের যারা আছেন তারাও হয়তো অনেকটা এভাবে চিন্তা করতে পারেন। যেহেতু হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। মানে আমরা এখন বিভিন্ন জরিপে একটা যদিও পাল্লা হবে। হ্যাঁ, একটা পাল্লা হবে। ভালো লোকে হোক এবার পাল্লা। ভালো লোকের হোক। হ্যাঁ, হ্যাঁ। এটাই হচ্ছে আসলে নতুন রাজনীতিতে বা এনসিপির রাজনীতিতে এটা একটা বিগেস্ট চ্যালেঞ্জ। কিন্তু আমি আশা করি তারা যেভাবে মেধাবী মানুষজন তাদের মধ্যে আছেন, তারা খুব দ্রুত এই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে পারবেন। তারেক রহমানের বিএনপি। প্রথমত আপনি যদি মানে সোশ্যাল মিডিয়ার মিমের দুনিয়া দেখেন, তারেক রহমানকে নিয়ে প্রচুর মিম আছে। অনেক নেগেটিভ কথা আছে। স্পেশালি ২০০১ থেকে ৬ এর ওই সময়টায়। জি। আ তারেক রহমান অনেকদিন দেশের বাইরে ছিলেন। এসেছেন। বিএনপির লোকজন অনেক স্বপ্ন নিয়ে এখন আবার রিগ্রুপ করার চেষ্টা করছে। আ তারেক রহমানকে নিয়ে আপনার আসলে ব্যক্তিগত কোনো অ্যানালাইসিস আছে কিনা? এবং তিনি বিএনপির এই দলটাকে এখন তো আসলে ভারপ্রাপ্ত না, এখন উনিই চেয়ারম্যান। সো আ বদলে যাওয়া একটা নতুন রূপ কি দিতে পারবেন? আগের ওই ব্যাগেজ গুলোকে ছাঁটাই করে? সেটাই করে। ওকে। আমি তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে অনেক পজিটিভলি দেখি, এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যেই দলগুলোকে আপামর জনসাধারণ বা যেই মানুষগুলোকে আপামর জনসাধারণ পছন্দ করেছিল, তাদের সন্তান তিনি। জিয়াউর রহমান অনেক জনপ্রিয় একজন দেশনায়ক ছিলেন। খালেদা জিয়া অনেক জনপ্রিয় একজন নেত্রী ছিলেন। আপসহীন নেত্রী বলে আমরা সবসময় তাকে সম্বোধন করেছি। এবং রিসেন্ট টাইমে তার জনপ্রিয়তা আমরা টেরও পেয়েছি। টেরও তাই পেয়েছি। না? জি। সাধারণ তো মানুষ। সেই দিক থেকে যদিও অনেকেই পরিবারতন্ত্রের কথা নিয়ে আসতে চান, অনেকেই বলেন যে নতুন রাজনীতিতে আমরা পরিবারতন্ত্র দেখতে চাই না। আমি মনে করি কি যে পরিবারতন্ত্র-টন্ত্র বলে কিছু নাই। ব্যাপারটা হচ্ছে একটা পরিবারে থাকা একটা মানুষের যে রাজনৈতিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়ার সুযোগ হয়, হয়তো সাধারণ পরিবারের একটা বাচ্চার সেই সুযোগটা হয় না অনেক ক্ষেত্রে। এখন এনসিপিতে অনেক সাধারণ পরিবার থেকে আসা নেতৃত্ব আছে। তাদের যেটা হবে আগামী ১০ বছর ১৫ বছরের একটা এক্সপেরিয়েন্স এর মধ্যে দিয়ে যাওয়ার পর তারা অনেক বড়, বড় নেতৃত্ব হিসেবে তৈরি হবে। যেটা তারেক রহমান হয়তো অটোমেটিক্যালি পেয়েছেন। তার রাজনৈতিক প্রজ্ঞার জায়গাটাতে বা রাজনৈতিক অভিজ্ঞতার জায়গা থেকে এই জিনিসটা তার অটোমেটিক প্রাপ্তি। মানে তার বাবা-মায়ের। এখন তারেক রহমান কতটুকু তার বাবা-মায়ের চেয়ে ভিন্ন নেতৃত্ব হয়ে উঠবেন, সেটা হচ্ছে এখন জাতির সামনে সবচেয়ে বড় প্রশ্ন। যে উনি ভিন্ন কি করবেন আমাদের জন্য? উনি এবং কি উনার প্ল্যানটা কি? হ্যাঁ, উনার ইস প্ল্যানটা দ্যাট কি? আ গুড প্ল্যান? হ্যাঁ, হ্যাঁ। I hope এটা একটা গুড প্ল্যান। তো এখন আরেকটা জিনিস যেটা বললেন যে সাধারণ মানে নেতৃবৃন্দ বা বিএনপির অন্যান্যদেরকে উনি কতটুকু কন্ট্রোল করতে পারবেন, বা আসলে কি ওই নিয়ন্ত্রণটা আসবে কিনা? দেখেন, যদি আপনি ২০০৪ সালে আপনার মনে থাকবে হয়তো যে অপারেশন ক্লিন হার্ট হয়েছিল না? জি। অপারেশন ক্লিন হার্টে কিন্তু বিএনপির অনেক সন্ত্রাসীকে ধরা হইছে, ক্রস ফায়ার দেয়া হইছে মনে হয়, এরকম না? জি। এবং
ইনফ্যাক্ট ওই সময় তো আমরা ক্যান্টনমেন্টেই থাকতাম। জি। এমন হতো যে আমাদের গ্রামের লোকজন আমার আব্বার ফোন নাম্বার, আব্বা যেহেতু আর্মিতে ছিলেন, তো আব্বার ফোন নাম্বার ওনারা সবসময় পকেটে রাখতেন। কখন কোন জি, বিপদ কখন হয়ে যায় কোন সাথে, সাথে ফোন বিপদ দেয়া। হয়। হ্যাঁ। তো বিএনপি তার যেই প্রত্যেকটা রাজনীতির জন্য পেশি শক্তি তো একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাসে, তাই না? তো বিএনপি তার পেশি শক্তিকে হারাইছেন কিন্তু ওই সময়। দলকে ক্লিন করতে গিয়ে। কারণ বাংলাদেশের রাজনীতির স্ট্রাকচারটাই এমন, এখানে যে যত বেশি পেশি শক্তি দেখাতে পারবে, সে তত ক্ষমতাবান এবং সে পরবর্তীতে ক্ষমতার জায়গায় টিকে থাকবে। এটা যদিও অবশ্যই একটা খারাপ চর্চা, কিন্তু এটাই হয়ে আসছে এত বছর। তো বিএনপি কিন্তু তার নিজের দলকে পরিচ্ছন্ন করার ব্যাপারে সবসময়ই একটা কঠোর উদ্যোগ নিতে চায়। কতটুকু পারে সেটা ভিন্ন হিসাব, কিন্তু চায়। এটাকে আমি পজিটিভলি দেখি। এখন এবারের যেটা হইছে, অনেক বছর আসলে কি একটা একটা পলিটিক্যাল পার্টির ফিন্যান্সিয়াল মডেলটা যদি আপনি এমন করে রাখেন, যেখানে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে আপনাকে চলতে হবে, তাহলে তো এটার আর কোনো বিকল্প আপনি ভাবতে পারবেন না। রাইট। এখন দেখেন চাঁদা জামাত নেয় না? নেয় তো? ইন সাম ফর্ম, ইয়া। যদিও বায়তুল মাল, এয়ানত এয়ানত যদি বলেন আপনি, রাইট, রাইট। হ্যাঁ? বা বাইতুল মাল যদি বলেন, এটা তো চাঁদাই। চাঁদা শব্দটা খারাপ হয়ে গেছে জোরাজুরির কারণে। হ্যাঁ, মানে চাঁদা শব্দটা কিন্তু খারাপ না। হ্যাঁ, সাবস্ক্রিপশন। হ্যাঁ, আমরা এলাকায় যখন কোনো ইংলিশে আয়োজন খুব করতাম, ভালো শোনায়। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা আমরা বন্ধুরাও কিন্তু হ্যাঁ, আমরা যখন ক্রিকেট ম্যাচ করতাম, তখন পুরস্কার দেওয়ার জন্য আমরা চাঁদা তুলতাম না সবার কাছ থেকে? আমরা কোনো কালচারাল ইভেন্ট করতাম, তখন চাঁদা তুলতাম না? যাইতাম না এলাকার যে পয়সাওয়ালা লোকটা আছে, মানে কিন্তু একটা কালেকটিভ কালেকটিভনেস ক্রাউড ফান্ডিং ভাই। ক্রাউড ফান্ডিং, ইয়েস। তাই না? আপনি সুন্দর শব্দ যদি বলেন, ক্রাউড ফান্ডিং। তো এখন এটা যখন একটা মানুষের উপর জুলুম হয়, ধরেন আপনার দেয়ার ইচ্ছা আছে, আগ্রহ আছে, আপনি ৳১,০০০ দিবেন, কিন্তু আপনার কাছে সে ৳১,০০,০০০ চায় বসে আছে। এবং এই টাকার জন্য আপনাকে প্রতিনিয়ত মানসিকভাবে প্রেশার দিচ্ছে, আপনার ব্যবসা-বাণিজ্যে মনোযোগ আসতেছে না না। দিলে খবর আছে। না দিলে খবর আছে, বা কোথাও আপনি তার সাথে কনফ্রন্টেশন এ চলে গেলেন, বা একটা ঝগড়া হচ্ছে কোথাও, বা আপনার বাচ্চাকে কোথাও ধইরা চড়-থাপ্পড় মাইরা দিল। মানে নানান রকম ভীতির মধ্য দিয়ে আপনি যখন যান, আপনি তো উইলিংলিও কাউরে ওই ৳১,০০০ টাকাটাও আপনি দিতে চাইবেন না। তাই না? রাইট। আপনি একটা প্রেশারের মধ্য দিয়ে গেলে। তো বিএনপি যদি তার ফিন্যান্সিয়াল মডেলটাকে এভাবে ডেভেলপ করে যে সে যে কল্যাণ রাজনীতিটা করে, আমরা কি হয় সমাজে কল্যাণকর কাজের জন্য মানুষ মসজিদের জন্য চাঁদা দেয় না? দেয়। মসজিদের জি। জন্য তো এরকমই হয় না? লোকজন আসে, মসজিদে সবাইকে জিজ্ঞেস করা হয়, "আপনি কত দিবেন? আপনি কত দিবেন?" তো অনেক সময় লোকজন দেখানোর জন্য হইলেও বলে যে, "আমি ৳১০,০০০ দেব, আমি ৳২০,০০০ দেব।" রাইট। তাই না? তো এখন বিএনপি যদি এরকম একটা কল্যাণমূলক ফিন্যান্সিয়াল মডেলে যায় যে আমরা কারো কাছ থেকে আর কোনো কিছু প্রেশার করে নিব না। আমরা দেশের কল্যাণে কাজ করব। আপনারা আমাদেরকে, আমরা যেহেতু কল্যাণের কাজটা করতেছি, ধরেন একজন বিএনপির কর্মী যখন কল্যাণের কাজের জন্য সারা সকাল সন্ধ্যা কাজ করবে, তার ইনটেনসিভটা কি? মানে তার এটাতে প্রফিটটা কি? বলেন তো? জামাতের কর্মী না হয় পরকালে মারা গেলে জান্নাত পাবে। বিএনপির কর্মীটা কি পাবে? না, ওর তো দুনিয়াতে কিছু লাগবে। তাই না? রাইট। সে তো যেহেতু কিছু একটা প্রফেশনালি অন্য ইনসেনটিভ কিছু লাগবে। করে না। জি, হ্যাঁ? জি। তো এখন তার তো একটা কিছু প্রয়োজন। এই প্রয়োজনটা কি দিয়ে মিটাবেন? এই প্রয়োজনটা চাঁদার মাধ্যমে মেটানো হয়। আপনি দেখবেন যে বিএনপির অনেক ইন্টারনাল মিটিং এর ভিডিও অনেক সময় সোশ্যাল মিডিয়াতে চলে আসে। হ্যাঁ? যে অমুকের থেকে এত, তমুকের থেকে হুম। এত, হ্যাঁ, এভাবে না হলে চলবে না, এই সেই। তো একটা একটা ক্রাউড ফান্ডিং না করে তো একটা রাজনৈতিক দল চলতে পারে না। তার তো এমন না যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোটি, কোটি টাকা প্রফিট হচ্ছে সেটা দিয়ে সে চলবে। হুম। সো ক্রাউড ফান্ডিং ইজ এসেনশিয়াল। যেটা জামাত করে তার সহনীয় মাত্রায়। জামাত তার কর্মীদেরকে কি বলে? নির্বাচনের সময় বলে যে আপনার সেলারি 50% দিয়ে দেন। কর্মীরা কি করে? কর্মীরা কিন্তু এই টাকাটা দেখে যে এইটা যাচ্ছে তার পরকালীন সেভিংস হিসেবে। জামাত খালি যে মাইনষের কাছে ধর্ম বেচে ব্যাপারটা এমন না। জামাত তার কর্মীদের কাছেও ধর্ম বেচে না। কারণ সে তো ধর্মীয় একটা দল। একটা দল। জি। তো এখন কর্মী বলেন, রুকন বলেন, অনেকের ১ মাসের সেলারি হয়তো নির্বাচন কেন্দ্রিক সে দিয়ে দিচ্ছে। জোরাজুরি না, সে উইলিংলি দিয়ে দিচ্ছে। আমার কাজিনরা যারা লন্ডনে থাকে, তারা নিজেদের সেলারির একটা অংশ দেশে পাঠাচ্ছে নির্বাচনের জন্য। উইলিংলি আনন্দময় একটা কন্ট্রিবিউশন বা পার্টিসিপেশন। তারা চিন্তা করতেছে, হ্যাঁ, যদি ভবিষ্যতে জামাত ক্ষমতায় যায় তাহলে তো আল্লাহর দলই ক্ষমতায় যাচ্ছে। তাহলে আমার টাকাটা অন্তত আল্লাহর রাস্তায় খরচ হইল। এখন বিএনপিতে যে লোকটা টাকা দিবে তার পাওনাটা কোথায়? তার ইনটেন্টটা কি থাকবে? রাইট। তাই না? হুম। তো এখন যদি বিএনপি এটা সেল করতে পারে যে আমরা সুশাসন নিশ্চিত করার জন্য তো আমাদের দিনরাত খাটতে হয়। আমাদের পোলাপানগুলোকে আমরা কিভাবে তাহলে রাখবো? তাদেরকে তো কোথাও জব দিতে হবে অথবা এখান থেকে টাকা-পয়সা দিতে হবে। সো আমরা প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে অ্যাকাউন্ট খুললাম। আপনারা পাবলিকলি, যে আপনি দেখেন ব্যারিস্টার ফুয়াদ ভাই, উনি কিন্তু ১ দিন ২ দিন বা কয়দিনের মধ্যেই নাকি উনার জি। নির্বাচনের টাকা খরচ উঠে পুরোটা, গেছে। হ্যাঁ, খরচ চলে আসছে। ওনার যে প্ল্যান ছিল। হ্যাঁ, তো আপনি
10টা মানুষকে জোরাজুরি না করে 100টা মানুষকে ওপেনলি বলেন যে, "ভাই 10টা মানুষের উপর তো এটা প্রেশার হয়ে যায়। আপনারা 100 জন মিলে আমাকে টাকাটা দেন।" আপনি 16 কোটি মানুষের বলেন, আপনার তো এতে লজ্জার কিছু নাই। আপনি জনগণের জন্য কাজ করতেছেন। আপনি জানেন তো বৌদ্ধ ভিক্ষুদেরকে খাবার কিন্তু বিভিন্ন বাসা থেকে দেয়া হয়। আমাদের গ্রামেও কিন্তু একটা চর্চা আছে যে ইমাম সাহেব একেক দিন ঘুরে, একেক ঘুরে বাসায় একেক দিন খাবে। একেক বাসায় খাবে। কেন খাবে? True. ইমাম সাহেব বাসায়, বাসায় কেন খাবে? উনার তো মসজিদেই উনার নিজে খাবার রান্না করে নিজে খাওয়ার কথা। কেন খাবে? কারণ ইমাম সাহেব আমার স্পিরিচুয়াল দিকটা দেখতেছে, আমি উনার দুনিয়াবি দিকটা দেখতেছি। লেনদেনটা এভাবে হবে। রাইট। সো আপনি আমার দেশটা দেখতেছেন, আমি আপনার চেষ্টা দেখতেছি। আপনি কতটুকু চেষ্টা করতেছেন, সেই অনুযায়ী আমি আপনার টাকা দেব। বিএনপি যদি এরকম একটা কল্যাণমূলক মডেলে ঢুকে যায়, জামাত যেরকম একটা ফর্মুলাতে বা যেরকম একটা মডেলের মধ্যে আছে, তাহলে কিন্তু বিএনপির জন্য এই যে মানে যে সকল আ মানে খারাপ কথা লোকজন বিএনপির ব্যাপারে বলে, সেটা থেকে বের হয়ে আসাটা কিন্তু খুব ইজি। আর বিএনপি তো কারো শত্রু না। বিএনপি তো এই দেশেরই একটা রাজনৈতিক দল, তাই না? তাদের অতীত ইতিহাসে কখন কোথায় কি করছে সেটা থেকে যদি আমরা বের হয়ে এসেও মনে করি যে জুলাইয়ের পর নতুন বাংলাদেশে সবাই যেহেতু নতুন হইছে, জামাত নিজেও অনেক নতুন হইছে, তার নিজের অনেক ফিলোসফি চেঞ্জ করে আসছে। সো বিএনপিও তার অনেক কিছুই ফেলে আসবে। তার যে সকল বদনাম আছে সেগুলোকে ঘুচানোর চেষ্টা করবে। তাহলে সেরকম একটা ফিন্যান্সিয়াল মডেল তৈরি করুক। যে মডেলে সবাই সারা দেশে আপনি দেখবেন যে চাঁদা তুলে তার যতটুকু টাকা আসে সে যদি এরকম ঘোষণা দেয়, আমি বিশ্বাস করি তার 10 গুণ টাকা আসবে তার জন্য। অ্যামেজিং থট। আই রিয়েলি হোপ বিএনপি এই সাজেশনটা শোনে এবং এভাবে যে একটু চিন্তা করে। আ একদম শেষ প্রশ্ন ভাই। আপা কি ফিরবেন কিনা? আমার আওয়ামী লীগ বন্ধু-বান্ধব যাদের সাথে কথা হয়, নট নেসেসারিলি ও আসলে আওয়ামী লীগের রাজনীতি করত বা করছে বা করেছে। কিন্তু আওয়ামী লীগের যে চেতনা সেটাকে ধারণ করে। ওরা এখনো বিশ্বাস করে যে আওয়ামী লীগ ইজ কামিং ব্যাক সামডে ইন সাম ফর্ম। এবং কেউ বিশ্বাস করে আপার হাত ধরেই ফিরবে। আপনি জিনিসটাকে কিভাবে দেখেন? কোন লেন্সে দেখেন? আপার হাত বলেন আর লোয়ার হাত বলেন, আওয়ামী লীগ ফিরে, এটা ইতিহাসে আছে। আওয়ামী লীগ ফিরে এবং সে যখন ফিরে অতীতের চেয়ে আরো বেশি ভয়ঙ্কর রূপে ফিরে। সাধারণ মানুষের মধ্যে এই ভয়টা থাকা উচিত। আপনি জানেন তো যে মানুষের বেসিক যে কয়টা অনুভূতি তার মধ্যে ভয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুভূতি, যেটা তার সারভাইভিং এর জন্য প্রয়োজন। তাই না? আপনি যদি কোনো বিপদকে ভয় না পান তাহলে তো আপনি আপনার নিজের সারভাইভিং যে ক্যাপাসিটি সেটা হারিয়ে ফেলছেন। ট্রু। সো আওয়ামী লীগ ফিরবে। হয়তো ৯৬ তে তারা যেভাবে ফিরছে ২৫ বছর পরে, তার চেয়ে ভয়ঙ্কর রূপে তারা ফিরছে তারপরে। এবার যদি ফিরে সে আরো ভয়ঙ্কর রূপে ফিরবে। আপনি প্রস্তুত হবেন, দেশের মানুষ প্রস্তুত হবে আওয়ামী লীগের ফিরে আসার জন্য এবং সেই ফিরে আসাকে কিভাবে প্রতিহত করবে তারা, সেই চেষ্টাটা এখন থেকে শুরু হওয়া জরুরি। আর নয়তো হয়তো যখন সে ফিরে আসবে তখন একটা ম্যাসিভ ডিজাস্টার হবে। এদেশের মানুষের আ যেই লিভিং এক্সপেরিয়েন্স সেটাতে দেখা যায় যে যখনই কোনো ফ্যাসিস্ট ফিরে আসে, সে আগের চেয়ে অনেক বেশি জনপ্রিয়তা নিয়ে আসে। আপনি জানেন যে ২০০৮ এর নির্বাচনে আওয়ামী লীগ এতটাই জনপ্রিয়তা পেয়েছিল। যে সংবিধান চাইলেই তারা চেঞ্জ করে দিতে পারত। জি। সো নেক্সট বার আসলে তার চেয়েও বেশি। সে শুধু সংবিধান না, সে চাইলে পুরো দেশটাকে বদলে দিতে পারে। পুরো দেশটাকে সে ভারতের আন্ডারে নিয়ে যেতে পারে। এরকম ক্যাপাসিটি নিয়ে হয়তো সে ফিরবে। সো এই ফিরে আসার যে ভয়, এটা মানুষের অন্তরে থাকা জরুরি। আমরা যখন বলি যে, "না, ফিরবে না," এটা বলার মাধ্যমে বরঞ্চ তাকে ফেরার একটা প্যাসিভ ওয়ে তৈরি করে দিচ্ছি। বরঞ্চ সে ভেতরে প্রস্তুত হচ্ছে, যে প্রস্তুতির জন্য আমরা নিজেরাই প্রস্তুত না। আমরা মনে করছি সে তো ফিরবেই না, বিন্দাস, রিল্যাক্স। হ্যাঁ? একদম মানে মনে তার ইভেন তার ফেরত আসার রাস্তাগুলোর ব্যাপারেও আমাদের হয়তো কনশাস না আমরা, অ্যাওয়ার না। রাইট। মানে যখন আমরা আনকনশিয়াস থাকবো তখন চট করে ঢুকে পড়ার সম্ভাবনা বড় হয়ে তৈরি হবে। অথবা এমন হতে পারে সে চট করেও ঢুকবে না। সে তার ফিল্ড প্রস্তুত করেই ঢুকবে। ঢোকার পর এই যারা বিপ্লবী আছে প্রত্যেককে একজন করে ঝুলাবে। আজকের যারা বিপ্লবী প্রচুর হ্যাডমওয়ালা তাদেরকে ঝুলাবে। সে বিএনপিকেও ধূলিসাৎ করে দিবে। আর জামাত তো সবসময় ধূলিসাৎ হয়েই আসছে। জামাতের জন্য এটা আর নতুন কিছু না। কিন্তু বাকিদের অবস্থা একেবারে তথৈবচ হবে যখন সে ফিরবে। আ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমার মনে হয় বেশ কিছু থট প্রভোকিং কথাবার্তা আমরা বললাম এবং আমার বিশ্বাস এখান থেকে আ এই পর্বটা দেখার পরে মানুষের মধ্যে একটা চিন্তার উদ্রেক হবে যে আমি কিভাবে দেশটাকে দেখি, আমি কিভাবে রাজনীতিটাকে দেখি।
যেমন আমার হয়েছে একদম শেষ প্রশ্নটায় আমার খুব বেশি করে হয়েছে। যেমন আমি যে বন্ধুর কথা বলছিলাম, যারা বলে আপা ফিরবে, আমি মুখের উপর বলেছি যে পারলে ফিরুক। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে না, আসলে অন্যভাবে ভাবার সুযোগ আছে। এবং ইন্টারেস্টিংলি এই শেষ কথাতেই আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আওয়ামী লীগের ফিরে আসা মানে আওয়ামী লীগের ফিরে আসা না, ফ্যাসিজমের ফিরে আসা। সো এই ফ্যাসিজম বিএনপির ভেতর দিয়ে ফিরে আসতে পারে, এই ফ্যাসিজম জামাতের ভেতর দিয়ে ফিরে আসতে পারে, এই ফ্যাসিজম এনসিপির ভেতর দিয়ে ফিরে আসতে পারে। যদি আমরা ফ্যাসিজমের জন্য দেশটাকে প্রস্তুত করে রাখি, তাহলে বারবার যে কেউ আওয়ামী লীগ হয়ে উঠবে। সো ফিজিক্যালি সে ফিরুক আর না ফিরুক, মেন্টালি সে ফিরে আসবে হয়তো, ইন ডিফারেন্ট ফর্ম। ইন ডিফারেন্ট ফর্ম। হয়তো মানুষ নয়, অন্য কিছুর হ্যাঁ, বেশে। কাক কিংবা কুকিল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অনেক ধন্যবাদ।